আমি একটা ঘোষণা দিচ্ছি, আজই আমাদের নতুন করে ডেপুটি স্পিকার হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মাননীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। তো অ্যাকচুয়ালি এটা সেই সময় উনি মানে আমাদের সকলের সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন, প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার সাহেব। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাধ্যক্ষ পদে নির্বাচিত করার জন্য আমি সকল এই পবিত্র হাউজের সদস্য এবং সদস্যগণকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অবহিত আছি যে ভারতীয় সংবিধানের অনুসৃত পরিষদীয় বিধিবদ্ধ ব্যবস্থাপনায় উপাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যমণ্ডিত। পরিষদীয় বিধিবদ্ধ ব্যবস্থাপনায় এবং আপনাদের সকলের সহযোগিতায় আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার উপর অর্পিত এই দায়িত্ব কর্তব্য আজ থেকেই পালন করতে হবে। অধিবেশনে নির্ধারিত কার্যসূচিগুলি দায়িত্ব সহকারে সম্পন্ন করার ক্ষেত্রে এই চেয়ার থেকে আমি সম্মানীয় সকল সদস্যকে সমদৃষ্টিকোণ থেকে দেখব এবং একই সঙ্গে পরিষদীয় গণতন্ত্রের পীঠস্থান এই বিধানসভার ঐতিহ্যবাহী গৌরবকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমি আপনাদের সকলের পূর্ণ সহযোগিতাও প্রত্যাশা করব। পরিষদীয় রীতিনীতি এবং সর্বোপরি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন বিধি ও নিয়মগুলি অনুসারে এখানে যে সকল কার্যসূচিগুলি নিয়ে আলোচনার সুযোগ থাকবে সেই সমস্ত আলোচনা বা সমালোচনা অবশ্যই গঠনমূলক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর দ্বারাই পরিষদীয় গণতন্ত্র আরও মজবুত হবে এবং এতে করে রাজ্যবাসীর আকাঙ্ক্ষিত প্রত্যাশাও পূরণ হবে। পরিশেষে আমি আবার এই হাউজের সকল সদস্য এবং সদস্যগণকে আমার আবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ। ধন্যবাদ। ধন্যবাদ।
Now the business before the House laying a copy each for মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় উপাধ্যক্ষকে বলতে চাই যে আপনার বক্তব্য আমরা শুনলাম, খুবই ভালো লাগলো এবং হাউসের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ট্রেজারির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই পবিত্র বিধানসভাতে আপনি ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায়। আমাদের তরফ থেকে যা যা প্রয়োজন আমরা সব ধরনের সাহায্য আপনাকে করব এবং এই বিধানসভার পবিত্রতা আপনি রক্ষা করবেন এই আশা আমি রাখছি। ধন্যবাদ। মাননীয় উপাধ্যক্ষ আজকে নির্বাচিত হয়েছেন, আমরাও সমর্থন করেছি। and I know him personally for so many years. উনি ভারতীয় জনতা পার্টির এই রাজ্যে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই সময়টাতেও we personally share very good bond. উনি পাশে বসে বলছিলেন যে 20 বছর আগে দিল্লি পর্যন্ত গিয়ে আমরা অনেক দরজায় সেখানে ঘুরে এলাম, এই কথা উনি আমাকে স্মরণ করিয়েছে। and he is a very generous person. একবার ওনার সাথে প্রোগ্রামে গিয়ে ট্রিং আমাদের ফেস্টিভ্যালে গিয়ে গোলাঘাটিতে এবং খাওয়ার ঠিক আগে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এত বড় একটা উৎসবে এলাম, কিছু না দিয়ে কি করে যাব। তো আমাকে বলছেন যে কত টাকা দিতে হবে। আমি প্রথম কত টাকা দিতে হবে বলতেই জানতে চেষ্টা করলাম যে আপনি কত টাকা দিতে পারবেন। উনি আমাকে বলছেন যে আপনি বলুন না একটা টাকার সংখ্যা বলুন। আমি আই টোল্ড অ্যাবাউট 10,000 টাকার মতো দিব। সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে 10,000 টাকা দিয়ে দিয়েছি। আই নো হি ইজ আ ভেরি জেনারাস পারসন। নিরপেক্ষতা বলতে ওনার থেকে আশা করাই যায়। আমাদের স্পিকার যেমন সেদিন বলেছেন আমি নিরপেক্ষতা নিয়ে কাজ করব, এবং দেখেছি ইন দি লাস্ট 2 days রিয়েলি অনারেবল স্পিকার নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করছেন এবং আমাদের উপাধ্যক্ষ উনিও সেই পথেই হাঁটবেন এই আশা আমরা রাখছি। অ্যান্ড উই অলসো উইল কোঅপারেট উইথ ইউ। আমরা সমস্ত সহযোগিতা গণতান্ত্রিক সিস্টেমে যা থাকে আমরা করব, কিন্তু সরকারের মানুষের থেকে যদি দূরে সরে যায় সেটাই কিন্তু আমরা বিরোধ করবো। আবারও বলছি, উইশ ইউ অল দ্য লাক, অল দি বেস্ট, এবং আমরাও আছি। থ্যাংক ইউ সো মাচ। Now the business before the House laying a copy each of the separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura State Legal Services Authority, Agartala, for the years ended March 2019 and March 2020 on the table of the House. Now I request the Honorable Chief Minister to lay a copy of each of the above mentioned audit reports on the table of the House. Honorable Speaker Mahoday, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura State Legal Services Authority for the years 2018-19 and 2019-20, as required under Section 18(6) of the Legal Services Authorities Act 1987. Now the business before the House laying a copy each of the report, within bracket report number 2 of 2022 of the Comptroller and Auditor General of India on social, economic and revenue sectors for the year ended 31st March 2020. Number 2, the State Finances Audit Reports, within bracket report number 1 of 2022 and report number 1 of 2023 of the Comptroller and Auditor General of India for the years ended 31st March 2021 and 31st March 2022. Number 3, the finance accounts of the Government of Tripura, within bracket volume 1-1 and 2
for the year 2021-22. Number 4, the appropriation accounts of the Government of Tripura for the year 2021-22. And number 5, the quarterly revenue reports of Finance Minister for the fourth quarter of 2021-22 and first, second and third quarters of 2022-23 as per Tripura FRBM Act 2025 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of Finance Department to lay a copy each of the above mentioned reports, finance accounts, appropriation accounts and Tripura FRBM Act on the table of the House. Honorable Speaker, sir, I beg to lay the State Finances Audit Reports, Report number 1 of 2022 and Report number 1 of 2023 of the Comptroller and Auditor General of India for the year ended 31st March 2021 and for the year ended 31st March 2022 on the table of the House. Second, I beg to lay the finance accounts of the Government of Tripura, Volume 1 and 2 for the year 2021-22 on the table of the House. Number 3, I beg to lay the appropriation accounts of the Government of Tripura for the year 2021-2022 on the table of the House. Number 4, I beg to lay quarterly review report of Finance Minister for the fourth quarter of 2021-22 and first, second and third quarter of 2022-23 as per Tripura FRBM Act 2005 on the table of the House. Honorable members are requested kindly to collect the copies of the audit reports, finance accounts, appropriation accounts and Tripura FRBM Act from the notice of the Tripura Legislative Assembly. Discussion on the motion of thanks to the address by the Governor and adoption of the motion of thanks. মাননীয় সদস্যগণ সভার পরবর্তী কার্যসূচি হলো গত 24 মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাব আলোচনা। I beg to lay the report of the Comptroller and Auditor General of India on social, economic and revenue sector for the year ended 31st March 2022 on the table of the House. ঠিক আছে, ওই এগুলো নিয়ে নেবেন সব কালেকশন করে নোটিশ অফিস অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আলোচনা শেষে প্রথমে সংশোধনী প্রস্তাবগুলো ভোটে দেওয়া হবে, তারপর মূল ধন্যবাদ সূচক প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। এখন আমি মাননীয় মন্ত্রীদেরকে অনুরোধ করছি, বিধায়ক অনুরোধ করছি আলোচনা আরম্ভ করার জন্য। মুখ্যমন্ত্রী দেবেন। বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় মুখ্যমন্ত্রীর আগে আমাদের বেঞ্চ থেকে যদি কেউ বলতে চায়, মানে এই কথার অর্থ হচ্ছে কোনো সুযোগ নেই নাকি? গতকালকে তো হয়ে গেল আপনাদের তরফ থেকে, আজকেও হোক আমরা না টাইম ফ্রেম তো। হ্যাঁ ঠিক আছে, সো উইল স্টার্ট দি কাট মোশন ডিসকাশন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। গত 24 মার্চ 2023 মাননীয় ত্রিপুরার রাজ্যপাল এই ত্রয়োদশ বিধানসভার প্রথম যে অধিবেশন সেখানে উনি এসেছেন এবং আমরা জানি ওনার শারীরিক অবস্থা কি। সেই অবস্থার মধ্যেও
উনি এখানে এসে আমাদের সরকারের যে উন্নয়নের রূপরেখা এবং ওনার যে মার্গদর্শন দিশা উনি এখানে পেশ করেছেন। আমি এর জন্য মাননীয় ত্রিপুরা রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কয়েকটা কথা এখানে বলতে চাই। গতকাল এখানে অনেকে আলোচনা করেছেন আমাদের এই মাননীয় রাজ্যপালের যে এখানে সাবমিট করেছেন সেই বিষয়গুলো নিয়ে। এর মধ্যে আমি আমাদের অপোজিশন লিডার মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, শ্রী জিতেন চৌধুরী মহোদয়, লিডার অফ সিপিআইএম পার্টি, অনেকে বলেন আমি উনাকে চিনি, আপনি প্রায়শ বলেন। আমি সবাইকে চিনি অনেক বছর ধরে, মানে আমার সাথে কিন্তু প্রচুর রিলেশন। যাই হোক, আমিও বলছি শ্রী গোপাল রায় মহোদয়, শ্রী বিরোধী সিনহা মহোদয় কংগ্রেস পার্টিতে, আর রতন দাকে তো সবাই চিনে, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী রতননাথ মহোদয়। তাছাড়া আমাদের ট্রেজারি বেঞ্চের থেকে জাস্ট এই বছর আসা তরুণ তারুণ্যে ভরপুর, তারা যেভাবে কালকে এবং অপোজিশন বেঞ্চের থেকে বা অন্যান্য পার্টির যারা সবাই যেভাবে ওনার যে পেশ করা বক্তব্যের উপরে যে আলোচনা করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে সবাই তার বক্তব্য এখানে পেশ করেন, সমর্থনও করেছেন, আবার বিপক্ষেও বলেছেন। অনেক আলোচনা হয়েছে এবং মাননীয় রাজ্যপালের এই পবিত্র বিধানসভা, আমরা এটাকে পবিত্র বিধানসভা বলি, আমাদের গণতন্ত্রের পীঠস্থান আমরা বলি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সারা ত্রিপুরা আমাদের দিকে তাকিয়ে থাকে, সবসময় তাকিয়ে থাকে, নতুন কিছু। কিন্তু আমাদের বিশেষ কাজের জন্য এখানে আমাদের নির্বাচিত করে আমাদের এখানে পাঠিয়েছে। সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা ট্রেজারি বেঞ্চে, যারা আগে সংখ্যাধিক্যের কারণে ট্রেজারিতে ছিল আজকে অপোজিশনে আছে। নতুনভাবে এখানে ত্রিপুরা মথা আবার এসছেন, আমি ওনাদেরকে স্বাগত জানাবো। 13 জনের ওনারা সদস্য, ভাবা যায় না, এটা মানুষ সমর্থন করেছে তবেই আপনারা আসতে পেরেছেন। এর জন্য আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সত্যি অপূর্ব। 1,02,047 এই ব্যাপারে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে। মডেল রাজ্য বানানোর জন্য সেটা কৃষি হোক বা সংশ্লিষ্ট ক্ষেত্রেই হোক, উদ্যোগেই হোক, আইন শৃঙ্খলাই হোক, খেলাধুলাই হোক, এডুকেশনই হোক, এবং বিশেষ করে জনজাতির উন্নয়নই হোক, সমস্ত বিষয়ে এই সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে এবং আগামী দিনও করবে। এখানে আমরা জানি যে গণতন্ত্রের বুকের বাতাস বহুত দিন আমরা শুনেছি। এখানে আমাদের কমিউনিস্ট ভাইয়েরা এখানে আছেন, সবসময় বলতেন গণতন্ত্রের বুকের বাতাস, গণতন্ত্রের বুকের বাতাস। কি গণতন্ত্র আমরা দেখেছি, এই ব্যাপারে আমাদের রতনবাবু এখানে পূর্ণাঙ্গ বিস্তারিত আগের কথা এখানে বলেছেন। আমার কাছে এই কয়েকদিনে আইন শৃঙ্খলা নিয়ে আপনারা বলেছেন, আমি সেটা বলবো। ওনারা কি বলতেন 70 দশকে, আমাদের মনে আছে কত কত যুবক যুবতী আজকে তাদের সময় ফুরানোর আগে এই পৃথিবী থেকে চলে গেছে। উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং, এটা আমরা শুনতাম স্কুলে কলেজে 70 দশকে। আমি জানি না এখানে রতন চক্রবর্তী দা আছেন, এখানে ওনারাও জানেন, বহু লোক এখানে আমাদের রতন দা আছেন, কিন্তু অনেক
যুব ভাইয়েরা বোনেরা আছেন ওরা এইসব গল্প জানতো না। এগুলো বলতো স্কুলে যখন যেতাম, রেড বুকের কথা বলা হতো, রেড বুকে রিয়াকশনারি, খালি রিয়াকশন, সশস্ত্র বিপ্লবের কথা খালি বলতো, সশস্ত্র বিপ্লব। কোথায় গণতন্ত্র? আজকে গণতন্ত্রের কথা বলছে। গণফৌজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকি না। ফৌজনা, হোয়াট ইজ দিস? কি গণতন্ত্র এটা? গণতন্ত্র মারতেই চায় না। এখন তো ওরা মুখোশ পরে গণতন্ত্রের কথা বলছে। কখনোই গণতন্ত্র ছিল না, এখনো বাধ্য হয়ে গণতন্ত্রের কথা বলছেন ওনারা। 35 বছর আমরা দেখেছি গণতন্ত্র কি ছিল। 60-এর দশকে সেই দিনটা আমার এখনো মনে আছে। আমার বাড়ির সামনে কামান চমুনিতে তৎকালীন আমাদের পূর্ণ রাজ্যের আগে প্রথম ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গলায় জুতো পরিয়ে ওনারা উড়িয়েছেন। সেই দিনের কথা আমি বলবো না। আজকে গণতন্ত্রের কথা বলছে ওরা। পুলিশ ফায়ারিং পর্যন্ত হয়েছে সেদিন। আজকে গণতন্ত্রের কথা বলেন ওনারা। ফিস ফিস করে কথা বলে, এমন এক কথা যেটা আমি আর তুমি জানবে, আর কেউ জানবে না। এই তো সংস্কৃতি আমরা দেখেছি। আমরা চাই ওনাদের সাথে থাকতে, কিন্তু ওনারা যে বাতাবরণ যে সৃষ্টি করেছে ত্রিপুরাতে সংস্কৃতি, অসুবিধা হয়। কোথাও নিমন্ত্রণ করলে আসতে চায়, সবসময় একটা আলাদা আলাদা ভাব, অদ্ভুত এক সিচুয়েশন। কেন হবে? আমরা সবাইকে নিয়ে চলতে চাই, এখনো চাই। মানুষের থেকে দূরে চলে গেছে এখন। নির্বাচনোত্তর সন্ত্রাস, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল আর খানিকটা কেরালা বাদ দিলে এই শব্দ আর কোথাও নেই। ভারতবর্ষের কোথাও নয় নির্বাচনোত্তর সন্ত্রাস। উনাদের সৃষ্টি সেই নির্বাচনোত্তর সন্ত্রাস। আমার কষ্ট লাগে গোপালদা, আপনাদের জন্য কষ্ট লাগে। এই জীবদ্দশাই দেখতে হলো, ওদের সাথে হাত মিলিয়েছেন আপনারা। এই জীবদ্দশাই দেখতে হলো। বামগ্রেস আপনারাও বলছেন ইনকলাব জিন্দাবাদ, অদ্ভুত। দেখতে হলো, এটা দেখতে হলো। ভাগ্যিস ভাগ্যিস আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, ওনারা দেখে যাননি এই দুর্দশাটা। আপনাকে মানে কিছু বললে আপনাকে সঙ্গে সঙ্গে কাউন্টার দিতেই হবে নাকি? দেন দেন দেন, বলুন বলুন না, বলুন তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ওনার বক্তব্য রাখবেন, বাট এখানে আমরা যে শপথ নিয়ে আমি এবং আপনি যেটা আছি, কারণ এটা আমরা যে বসে আছি আমরা খুব গর্বিত। একদা আমাদের সঙ্গে রতনবাবু এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কাজ করে। পয়েন্টে বলাটা বলুন। এখন কথা হলো কি হবে, প্লিজ 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 প্লিজ, it is universal truth যে there is nothing impossible in politics. না না, পয়েন্টে বলাটা বলুন আপনারা। না না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এক্সেস বলাটা এটা ঠিকই, সময়ের বিবর্তনে এখান থেকে ওখানে গেছে, 24-এ আবার কি হবে কে জানে। ওকে ওকে ঠিক আছে, আবার ওখান থেকে তো এখানে প্লিজ প্লিজ বসুন। ওকে ঠিক আছে গোপাল বাবু, ওকে। না না আর না, না না না, ইটস এনাফ গোপাল বাবু, প্লিজ প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। গোপাল বাবু হয়ে গেছে, প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ রেসপেক্ট ইউরসেলফ, প্লিজ। গোপালদা, বসুন। গোপালদা, গোপাল দাদা, সারা গোপাল জীবন, বাবু, গোপাল বাবু বহুত শুনেছি সারা জীবন, এবার শুনুন আমাদের থেকে একটু। Please, ভিডিও করে রেখেছে উপরওয়ালা, এখানে নাস্তিকের সংখ্যা বেশি, ওনারা ঈশ্বর বিশ্বাস করেন না। কিন্তু আমরা 2018
18তে আসার পর আমরা ত্রিপুরাকে আস্তিকে বিশ্বাস করানোর দায়িত্ব আমরা নিয়েছি। ভিডিও করা আছে, কে কোথায় থাকবে নোবডি নিউ, নোবডি নোজ। আজকে এখানে আমি এসেছি বা আমরা যারাই এসেছি সব ভিডিও খালি ওপেন করেছে, উন্মোচন। আপনিও জানতেন না আমি কোনোদিন এখানে বসবো, আমিও জানতাম না যে গোপালদা ছিল আমাদের লিডার, এটাই ভেবেছিলাম। কিন্তু দেখলাম না, হচ্ছে না, সরে যান, বরং আমরা আগে যাই, চলে গেলাম এখানে। কি করব বলুন? ওদের বিরুদ্ধে আপনাদের কিছুই করেননি, আপনারা শেষ পর্যন্ত হাত নিলেন। এই জীবদ্দশায় আপনি জানেন আমার পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষ কারা ছিল, বেঁচে গেছে, এই চিত্রটা দেখে যান, বেঁচে গেছেন ওনারা। পাম ড্রেস কি অদ্ভুত, উপরে কি জবাব দেবেন? কি জবাব দেবেন? আপনি আর আমি মনে আছে একসাথে ব্যানর চার্ট আমরা করেছি, শিখিয়েছি, মনে আছে? আপনিও বেস্ট ক্যাডেট ছিলেন, আমিও বেস্ট ক্যাডেট ছিলাম। স্পেশাল আমাদের দুজনকে আমাদেরকে এনসিসিতে শিখিয়েছিল ডিসিপ্লিন কাকে বলে। এটা ডিসিপ্লিন, এটা ডিসিপ্লিন। এখনো সময় আছে, এখনো সময় আছে দাদা, গোপাল বাবু, এখনো সময় আছে। আপনাকে অত্যন্ত সম্মান করি। যাক, মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা জিনিস খুব ভালো হয়েছে, সমস্ত বিরোধী দলের আমরা কিন্তু সাকসেসফুল। সবাই বলছে মোদির কথা, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। আর আমরাও বলতে পারি না, কিন্তু ওনারা সবাই বলেন, তাহলে আমরা সাকসেসফুল। মোদির কথা ওনারা বলতে হয় বাধ্য, কারণ মোদিজি এমন এক ব্যক্তি যে ভারতকে এমন এক জায়গায় নিয়ে গেছে, এত উচ্চগ্রামে, যে বাধ্য হয়ে ওনার নাম বলতে হয়। সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত। উনার যে সৃষ্ট সমস্ত বক্তব্যগুলো উনারা বলেন, আমাদের আর বলতে হয় না। এর জন্য আমরা সাকসেসফুল। কিন্তু আমরা স্টেলিনের কথা বলি না, আমরা লেনিনের কথা বলি না, মার্কসের কথা বলি না। আমরা কার কথা বলি? বিবেকানন্দের। কালকে আমাদের যে বরিষ্ঠ মন্ত্রী মহোদয় বারবার বিবেকানন্দের কথা বলেছেন, আমাদের মনীষীদের কথা উনি বলেছেন। এই পবিত্র বিধানসভা, এই গণতন্ত্রের পীঠস্থানে এই কথাগুলো হবে, এই কথাগুলোই বলা উচিত, উনাদেরকে স্মরণ করা উচিত। আমি মাননীয় অধ্যক্ষকে একটা জিনিস বলবো, আমি সব জায়গায় একটা কথাই বলি, আজকে এখানেও বলতে চাই, আমরা সবাই মিলে, আমরা আজকের দিনটা জানি, আমরা পাস্টকে জানি, অতীতকে জানি, কিন্তু এখানে সবাই মিলে আমরা এমন কাজ করে যাব যেটা আজকে হয়ে সেটা অতীত হয়, এবং মানুষ যেন মনে রাখে আমরা এই কাজ করে গেছি। এবং আমি সবার কাছে একটাই আমি অনুরোধ রাখবো যে এই পবিত্র বিধানসভা আমাদের গরিমা সেটা যেন আমরা বজায় রাখি, এবং তাকে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় সেই চেষ্টা যেন আমাদের সবাই থাকে। আমি এই কথাটা বলে আমি মূল বিষয়ে আসছি, না বললেই নাই হয়। আমাদের গোপাল রায় মহোদয় বারবার বলছিলেন যে এটা নাকি ঠিক হচ্ছে না, মিল খাচ্ছে না, কিন্তু পলিটিক্সে তো আমি এখনো শিখছি, অনেক কিছু শিখছি, আপনাদের এই জিনিসগুলো ফেরত দিচ্ছি আমি। যাই হোক, প্রশ্ন হচ্ছে জনজাতি উন্নয়ন। জনজাতির উন্নয়ন একমাত্র মোদিজি ছাড়া এবং ভারতীয় জনতা পার্টির অ্যালায়েন্স, আমাদের আইপিএফটি, এই অ্যালায়েন্স ছাড়া জনজাতিদের উন্নয়ন সম্ভব না। না না, মোদিজি মানেই জনজাতির উন্নয়ন। পারা নাম্বার 68, 73 এবং 16 এখানে লেখা আছে জনজাতিদের উন্নয়ন কাকে বলে, কিভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা করেছি। আমাদের রাজ্যে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কাজগুলো করেছে সেইগুলোর মধ্যে যে প্যারাগুলো আমি এখানে বললাম,
তার মধ্যে আমি এই অধিবেশনে জানাতে চাই, আমবাসায় যদি এই বিষয়ে কথা হয়েছে, আমাদের যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার এত বিস্তারিতভাবে বলেছেন যে আর কিছু মানে আমার কাছে নেই কিছু বলার, তবু আমার বলতে হয় কিছু কিছু যেগুলো উনি টাচ করেনি সেই জিনিসগুলো আমি বলছি এখানে। আমবাসায় নালীছড়ায় একটি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে এবং আরো 16টি বিদ্যালয় নির্মাণ, ওখানে আরো 16টা করা হয়েছে, একটা বাদ দিল। আগরতলাতে কুমারী মধুতি রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার সাবরুমে কলাছড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে নতুন জনজাতি রেস্ট হাউস নির্মাণ ও চালু করা হয়েছে। রাজ্য সরকার 2022 সালে জনজাতি কল্যাণ মন্ত্রকের সহায়তায় জনজাতির গৌরব দিবস উদযাপন করেছে, যেটা কোনোদিন কখনো কেউ করেনি, এবং মোদীজির আহ্বানে আমরা সেটা করেছি, আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, জনজাতিদের প্রধান সমাজপতিদের আমরা যে ভাতা সাম্মানিক আমরা দিচ্ছি 2000 টাকা করে দিয়েছি। এর মধ্যে আমরা আমাদের যে ভিজন ডকুমেন্টস এবার আমরা করেছি, সেখানে নির্বাচনী ইশতেহারে সেটাকে 5000 করার কথা আমরা ঘোষণা করেছি। আমাদের প্রাক্তন এখানে ট্রাইবেল মিনিস্টার আছেন, উনার মস্তিষ্ক প্রসূত পুনবনিয়া স্কিম, ওয়াক বনিয়া স্কিম, জনজাতিদের উন্নয়নের জন্য সেই স্কিমগুলো উনি করেছেন। আমি এখানে বিশদভাবে কথা বলবো না, কারণ সময় খুব কম। এখানে কিছু সদস্যদের আলোচনা, স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য অর্থরাশি প্রদানের বিষয়টি এখানে উঠে এসেছে। এখানে আমি উল্লেখ করতে চাই, প্রতি বছর স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য আমি আপনারা বারবার এখানে মাননীয় অপোজিশন লিডার বলছেন, আমি সম্মান করি। আমি আবার ওনার অবগতির জন্য জানাচ্ছি যে ডাইরেক্ট ফান্ড এবং আদার এক্সপেন্ডিচার যেটা আমরা এখানে আপনাদের জন্য করেছি, সেটা হচ্ছে 537.25, কালকে আপনি এটা বলেছেন ডাইরেক্ট। আর আমাদের যে 49টা দপ্তর আছে এইডিসি এলাকায় কত টাকার এখানে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য খরচ করেছে? 4401.04, অর্থাৎ the post of chief minister, এটার উপরে কিন্তু কোনো রাজ্য সরকারের মন্ত্রিসভায় আর কোনো পোস্ট নেই। আমরা বিরোধী বলে আমরা ওনাকে বিশ্বাস করবো, এটাও 4000 কোটি টাকার যদি কাজ হয়ে থাকে এডিসিতে in the last financial year or maybe in the last 2 financial years, আমরা এটা মানব না। আমি ছিলাম সেখানে। এই সত্যতা বের করার জন্য একটা কমিটি গঠন হোক। I am challenging honorable CM on this issue যে 4000 কোটি টাকা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচ হবে। আমরা কি এত বোকা নাকি? আমরা পারি না, জানি না, করতে জানি না? প্লিজ গিভ অথেন্টিক ইনফরমেশন, আর না হয় একটা কমিটি গঠন করুন। লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট দি ট্রুথ, আদারওয়াইজ প্লিজ ডোন্ট গিভ সাচ ইনফরমেশন ইন দি হাউস। দ্যাটস ইট। প্রভিশনটাকে ট্রাইবেল সাপ্লাইন এত বাজেটই হবে না, বাজেটই হবে না। অলরেডি টাকা ট্রাইবেল সাপ্লাইন এন্ড এসসি সাপ্লাইন টাকা রাখতেই হবে। শুনুন, আমাদের বাজেট পাস হবে না। সি আই টেল ইউ, রাজ্য সরকারের মাধ্যমে এডিসি এলাকায় গিয়ে আপনি খরচ করবেন, এটাকে এডিসির হাতে দিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ডোন্ট টেল লাইক দ্যাট। আপনারা বলুন। আমি গতকাল যে কথা বলেছি, আমি এডিসিতে টাকা কেন দেওয়া হলো না, মাই পয়েন্ট বলেননি, এ কথা উনি বলেননি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি বোধহয়
বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমি আপনাকে ক্লারিফিকেশন দিচ্ছি। এখানে যা লেখা আছে 100% সত্য, আর আমরা সত্য ছাড়া মিথ্যা বলি না। এটা আমাদের কি প্রিন্সিপাল। দিস ইজ নট আওয়ার বিজনেস। আমি আবার বলছি, আপনি একটু শুনুন ধৈর্য ধরে, পরে আপনি কথা বলতে পারবেন। আমি এখানে উল্লেখ করতে চাই, প্রতি বছর বারবার, কারণ এই কথাটা বারবার আমরা কানে শুনি যে ডিপ্রাইভেশন ডিপ্রাইভেশন, এর জন্য এই সদনের মধ্যে এটা বলা খুব প্রয়োজন। এর জন্য আজকে এটা বলছি কি, যে প্রতি বছর স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে। কিভাবে? 2021-22 এবং 2022-23 অর্থ বছরে অর্থরাশির যোগান দেখলেই তা স্পষ্ট। আমি বলছি টোটাল ডাইরেক্ট পেলেই কি খরচ হয়? ডাইরেক্ট পেলেই কি এই টাকা? ইনডাইরেক্ট তো আছে ব্যবস্থা। 49টা দপ্তর আছে এডিসির উন্নয়নের জন্য। 2021-22 অর্থ বছরে রাজ্য সরকারের অর্থ দপ্তর স্বশাসিত জেলা পরিষদকে 537 কোটি 25 লক্ষ টাকা প্রদান করা হয়েছিল। সেই সঙ্গে এবার শুনুন, রাজ্য সরকারের 49টি দপ্তর স্বশাসিত জেলা পরিষদ এলাকায় নাগরিকদের সার্বিক উন্নয়নের জন্য 4,401 টাকার উপর খরচা করা হয়েছিল। আমি সেটা বলছি, আমি টাকা নিলেই আমি টাকা খরচা করব। এ সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত এইগুলো ডকুমেন্টে। শুনুন শুনুন, আরেকটু ধৈর্য ধরে শুনুন। ভগবান আমাদের দুটো কান দিয়েছে বেশি শোনার জন্য, মুখ দিয়েছে একটা। দুটো কান বেশি শুনি, ধৈর্য ধরো। এছাড়া 2022-23 অর্থ বছরেও প্রায় 543 কোটি টাকা সরাসরি অর্থ দপ্তর থেকে স্বশাসিত জেলা পরিষদকে প্রদান করা হয়েছিল। পাশাপাশি রাজ্য সরকারের 49টি দপ্তর, আবার বলছি, 4,404 কোটি টাকা খরচ করেছে, যা মাননীয় রাজ্যপালের ভাষণে 68 নম্বর প্যারাতে উল্লেখ করা আছে। এটাকে বলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, আর তার প্রয়াস চলবে, চলছে, চলবে, হবে, আরো অনেক কিছু হবে। এবং সেটা আমাদের সরকারে জনজাতিদের উন্নয়নে সামিল হবে। আমি বলে দিচ্ছি, আমরা চাই যে জাতি জনজাতি সবাই মিলে আমরা এগিয়ে চলি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আপনার অবগতির জন্য, আপনাদের অবগতির জন্য স্পিকার মহোদয়, আমি আপনার মাধ্যমে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিশ্ব ব্যাংক 1,400 কোটি টাকার বিভিন্ন প্রকল্প রূপায়ণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে জীবন জীবিকার উন্নয়নের জন্য 400 কোটি টাকা, শিক্ষাক্ষেত্রে 350 কোটি টাকা, সড়ক যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে 500 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন, পরিষেবা এবং অর্থনৈতিক বিকাশের জন্য 150 কোটি টাকা ব্যয় করা হবে। অধ্যক্ষ মহোদয়, এই প্রকল্পে রাজ্যের বিশেষ সাফল্য হচ্ছে যে অন্যান্য রাজ্যে এই প্রকল্প শুরু হওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 বছর লাগে, কিন্তু আমাদের রাজ্যে 1.5 বছর সময়ের মধ্যে এই কাজ শুরু হবে বলে আশা করছে। আগামী জুলাই মাস থেকে এই সব প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের এই প্রকল্পসমূহ বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এটাকে বলে সবকা সাথ সবকা বিকাশ। স্বাস্থ্য ক্ষেত্রে এটা তো আমারই দপ্তর, অলরেডি কথাবার্তা হয়েছে এই বিষয়ে, আমি আর বিশেষ এটার মধ্যে কিছু বলবো না। তবে একটা জিনিস, কয়েকটা পয়েন্ট এর আগেও আলোচনা হয়েছে। আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, এমবিবিএস ডাক্তারবাবুরা, আপনারা শুনে খুশি হবেন যে 22 বছর ধরে ওনাদের প্রমোশন হয় না। আমাদের এই সরকার আসার পর ওনাদেরকে 22 বছর পর আমরা প্রমোশন দিয়েছি। বাবা তার সন্তান, বাবা তার ছেলে,
বাবা বা মেয়ে একই গ্রেডে এতদিন ধরে ছিল, সেই জায়গায় আমরা প্রমোশন দিয়েছি এত বছর পর। ভাবা যায় কোনোদিন? এই সরকার তাদের বুকটা একদম চওড়া, যা করবে সামনাসামনি করবে, যা করবে না বলবে হবে না। শুনে আপনারা খুশি হবেন যে এতদিন ধরে অ্যামেন্ডমেন্টের নামে নানা রকম কথাবার্তা হয়েছে, ডাক্তার নাই ডাক্তার নাই, বিভিন্ন আমাদের বিধানসভার সদস্যরা বলেছেন বিভিন্ন জায়গায় ডাক্তারের অভাব। প্রিভিয়াস ট্রেন্ড কত ছিল? আমরা অ্যামেন্ডমেন্ট করেছি এর মধ্যে 1480, এর প্রেজেন্ট কত? 2170। টোটাল ইনক্রিজ কত হলো তাহলে? 690। স্পেশালিস্ট আমরা 1039 জনকে নিয়েছি, জিডিএমও 1131 জনকে নিয়েছি। আমরা সুপার স্পেশালিস্ট সাব ক্যাডার 88 ব্যবস্থা করেছি যাতে ওনারা ওখানে, কারণ বহু সুপার স্পেশালিস্ট আছেন যারা ত্রিপুরাতে সেই সুযোগ ছিল না, ত্রিপুরা হেলথ সার্ভিসে তারা বাইরে চলে যেত, তাদেরকে সে সম্মান দেওয়া হতো না। কিন্তু আমাদের এই সরকার, আমাদের এই স্বাস্থ্য দপ্তরে এসে ওনাদের এইবার এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সাব ক্যাডার করা হয়েছে যাতে ওনাদের সেই সম্মান পাওয়া যায়। স্পেশালিস্ট সাব ক্যাডার 951 জন। পিজি সিট ছিল সেটা ইনক্রিজ হয়েছে, 54 ছিল সেটা ইনক্রিজ করে 79। আমাদের পিজি বিভিন্ন জায়গায় সব জায়গার থেকে বলে যে আমার ডিস্ট্রিক্টে আমাদের সেই স্পেশালিস্ট নেই, সেখানে আমরা আমাদের এই গভর্নমেন্টে এজিএমসির মধ্যে 54 থেকে 79 আমরা ইনক্রিজ করেছি। আন্ডার গ্রাজুয়েট সিট মাত্র 100টা ছিল, সেটাকে আমরা 125টা করেছি। তো সেইভাবে স্বাস্থ্যক্ষেত্রে আমরা উন্নয়ন চারিদিকে আমরা চেষ্টা করছি, সবার কাছে যেন সেই স্বাস্থ্য আমরা মানুষের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। বন্ধুগণ, এখানে আমি আমাদের স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি কয়েকটা, এখানে আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। হসপিটালে ল্যাপ্রোস্কোপি অপারেশন শুরু করার উদ্যোগ নেওয়ার জন্য করবো আছে 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 আইন শৃঙ্খলার কথা বলা হয়। আমাদের মাননীয় মন্ত্রী রতননাথ মহোদয় কালকে আগের কথাগুলো বলেছে, যদিও বিরোধীরা বারবার বলছেন যে এগুলো বাদ দিন বাদ দিন। এটা কি হয়? অতীত বাদ দিয়ে বর্তমান কি কোনোদিন সম্ভব? তো আমি বর্তমানের কথা কয়েকটা এখানে পেপার কাটিং আপনাদের বলছি। ঋষ্যমুখে সমর্থিতে সিপিএম তাণ্ডব, আমিও রতনদার মতোই ফেলে দিই। মথার তাণ্ডব, রানীর বাজার, জিরানিয়া ছড়াচ্ছে প্রবল আতঙ্ক। পত্রিকা ত্রিপুরা দর্পণে সে একই অগ্নিসংযোগ। চরিলামে বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা উজ্জুতি। কাঞ্চনমালা বাজারে বিজেপি নির্বাচনী অফিসে হামলা, অভিযোগ গেল থানায়। সোনামুড়ায় রাজনৈতিক সন্ত্রাস, গুরুতর জখম বিজেপির কার্যকর্তা। আমি নিজে গেছি, আমার ফটো আছে। ত্রিপুরা মথা ও সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও খোঁজ খবর নিতে জীবিত ডাক্তার মানিক শাহ। খোয়াইও সেন, আর কত বলবো, এইরকম অসংখ্য আছে। ইন্দ্রনগরে বিজেপির অফিসে ভাঙচুর, বোমাবাজি, প্রতিবাদে রাস্তা অবরোধ। তাহলে ত্রিপুরার ইতিহাসে আমি একটা কথা বলতে আমার দ্বিধা নেই যে আমরা বারবার বলেছি যে এইবারের নির্বাচন কোনো অবস্থায় কোনো সন্ত্রাস যেন না হয়। আপনারা দেখেছেন বারবার আমরা সবার কাছে, আমাদের পার্টির যারা ছিল তাদের কাছে আবেদন করেছি, আমাদের যারা এমএলএরা ছিলেন বা আমাদের যারা লিডাররা ছিলেন তাদের কাছেও আমরা আবেদন করেছি। ত্রিপুরায় এটা ইতিহাস হয়েছে, এইবার কোনো জায়গার মধ্যে যে ইলেকশন হয়েছে 16 তারিখ, কোনো জায়গায় কোনো সন্ত্রাসে কোনো রকম যে ছাপ্পা বুটের কথা প্রায় এসে বলা হতো, সাইন্টিফিক রেগিং, খুব সুন্দর ওয়ার্ড, এগুলো পৃথিবীর কোথাও নেই।
সাইন্টিফিক রিগিং এর কথা বলা হতো, কোথাও হয়নি। এবার 2 তারিখ রেজাল্ট বেরোলো, তখনও কিন্তু কোনো জায়গার মধ্যে ত্রিপুরার ইতিহাস যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা এর সাথে যুক্ত ছিল আধিকারিকরা, নির্বাচন কমিশন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই। অথচ এই ইলেকশনের মাঝখানে ওনারা বারবার কি বলেছেন, আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, বলতে বলতে 3 দিন, এরপরে কি চলে আসলো, মিনিটে, মিনিটের পর সেকেন্ড। কিন্তু তারপর কি হলো, ওই যেহেতু আসতে পারিনি, তাহলে একমাত্র আমাদের হাতিয়ার হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এখানে ডিটোরিয়েশন দেখাতে হবে, প্ল্যান করে করা হয়েছে এগুলো। এখন বলছে এখানে আইন শৃঙ্খলা নেই, বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা এখানে নেই। বন্ধুগণ, আমি বন্ধুগণ বলছি, কিন্তু আমি এখানে মাননীয় স্পিকার মহোদয়কে আমি বলবো যে আইন শৃঙ্খলার বিষয়ে বারবার এখানে সবাই উঠিয়েছে যে 18/1/2023 থেকে 22/3/2023 পর্যন্ত পুলিশ কি করেছে। টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 254, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 235, টোটাল নোটিশ ইস্যুড 995, টোটাল অ্যাকশন টেকেন 1230, টোটাল নাম্বারস অফ প্রিভেন্টিভ অ্যারেস্ট 14,240, 14,240। আমি এটা ব্রেকআপ দেখাচ্ছি, আবার ব্রেকআপও দেখাচ্ছি আমি। 18/1/2023 থেকে 15/2/2023 টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 182, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 189, টোটাল নোটিশ ইস্যুড 839, টোটাল অ্যাকশন টেকেন 1028, টোটাল নাম্বার অফ প্রিভেন্টিভ অ্যারেস্ট 7,153। 16/2/2023 থেকে 2/3/2023 পর্যন্ত এখানে টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 47, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 39, নোটিশ ইস্যুড 145, টোটাল অ্যাকশন টেকেন 184, টোটাল নাম্বার অফ প্রিভেন্টিভ অ্যারেস্ট 2,642। এইভাবে পুলিশ কাজ করেছে। ত্রিপুরার ইতিহাসে এইভাবে ইলেকশন আর কোনোদিন হয়নি। ইতিহাস রচনা করেছে, সারা জীবন মানুষ মনে রাখবে। আগে খালি সাইরেন বাজত, নির্বাচনোত্তর সন্ত্রাস, খালি আমরা দেখতাম অ্যাম্বুলেন্স, এই সমস্ত অ্যাম্বুলেন্স যাচ্ছে একদিকে আর ফায়ার ব্রিগেডও যাচ্ছে একসাথে, এগুলো আমরা দেখেছি। কিন্তু এইবার তো এটা হয়নি। কোন রকম কোন জায়গার মধ্যে সবাই ভয় পাচ্ছিল কি হবে, সেই জায়গায় এবার যে একটা সুন্দর এক বাতাবরণের মধ্যে একটা ইলেকশন হলো এবং তার রেজাল্ট বেরোলো, এবং রেজাল্ট বেরোবার পর আমরা এখানে সবাই এসেছি, সেটাকে সাবাসী দেওয়া উচিত। কিন্তু আমরা বারবার এখানে নির্বাচনোত্তর, আর তো কোনো ইস্যু নেই, আর কোনো ইস্যু নেই, নির্বাচনোত্তর সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না বলছে। আমি তো এখানে সমস্ত দিলাম সমস্ত তথ্য, এবং সত্যিকারের অর্থে আমাদের মহামান্য রাজ্যপাল বলেছেন যে শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে যেভাবে এবার ইলেকশন এখানে হলো, সত্যিই উনি এর জন্য আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এখানে মাননীয় স্পিকার মহোদয়, ত্রিপুরার উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন যদি আমি পুরোটাতে এখানে শেষ হবে না, তবু আমি কয়েকটা বলবো। যে সামাজিক ভাতা এই বছরে 1,000 টাকা থেকে বাড়িয়ে আমরা 2,000 টাকা করেছি। কতজন উপকৃত হয়েছে? 3,81,000 জন, 3,81,000 জন। প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের অধীনে 2019 থেকে 2021 পর্যন্ত 10,81,256 জনের অ্যাকাউন্টে 6,041.73 কোটি টাকা জমা পড়েছে। নির্মাণ শ্রমিকদের মজুরি 2018 সালে 220 টাকা থেকে বাড়িয়ে 2022 সালে 340 টাকা করা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের রাজ্যের 25 লক্ষেরও বেশি জনগণকে 2 টাকা কেজি করে চাল প্রতি মাসে দেওয়া হচ্ছে।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোভিডের সময় তো আপনারা জানি যে কি অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিভাবে বাঁচিয়েছেন। সেই কোভিড অতিমারির সময়ে কঠিন আর্থিক পরিস্থিতির কারণে 6,19,000 পরিবারকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রি মেট্রিক স্কলারশিপে 84,000-এর উপর তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মোট 3,60,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমি পুরো ডিটেলস এখানে আর বলতে চাই না, এখানে অলরেডি গতকালও এখানে এই বিষয়ে কথা বলেছেন। আমি খালি কয়েকটা বিষয় আরো বলবো যে গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে রাজ্যে জানুয়ারি 2022 মিশন 100 বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 1,20,000 ছাত্রছাত্রীদের জন্য 500 কোটি টাকা ব্যয় হয়েছে। রাজ্য সরকার প্রাথমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন দিশা প্রকল্প চালু করার ফলে ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা 42.5% বৃদ্ধি পেয়ে 88% হয়েছে। গুণগত শিক্ষা প্রসারে রাজ্যে জাতীয় আইনসি কলেজ, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা চালু করা হয়েছে। রাজ্য সরকার 3টি করে সরকারি ডিগ্রি কলেজ চালু করেছে এবং পিপিপি মডেল শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের সুযোগ সুবিধা সম্পন্ন ট্রিপল আইটি স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় 2020 সাল থেকে এখন পর্যন্ত 27,000-এর উপর যুবক যুবতীদের স্মার্টফোন প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে কত? 13,80,00,000 টাকা। কর্মসংস্থান সৃষ্টি সহ স্টার্ট আপ কালচার প্রসারে রাজ্য সরকার 2022 সালে 50 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করেছে। শুধু তাই নয়, রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পে 6,50,00,000 টাকা বরাদ্দ করেছে এবং ফুটবল টার্ফ গ্রাউন্ড ও 3টি সিনথেটিক মাঠের উন্নয়নে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে আমি আমাদের পূর্বতন যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। উনার কারণেই সেটা, উনার মস্তিষ্ক প্রসূত এবং এই কারণেই সেটা সম্ভব হয়েছে। কৃষক কল্যাণ বিষয়ে গতকাল আলোচনা হয়েছে, আমি আর এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছি না। স্বাস্থ্যের বিষয়েও কথা হয়েছে। মহিলা এবং শিশু কল্যাণ, সরকারি চাকুরি বিভিন্ন পদে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ আমরা করেছি এই ত্রিপুরা সরকার। 2018 সালে 4,100 স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়ে গতকাল এই নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 2022 সালে 39,672টি স্বসহায়ক গোষ্ঠী হয়েছে। এতে সারা রাজ্যের 3,54,000 মহিলা উপকৃত হয়েছে। 26,558টির বেশি স্বসহায়ক দলকে 237.86 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে এবং 18,448টির বেশি স্বসহায়ক দলকে 21.13 কোটি টাকার রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে। ত্রিপুরায় মহিলাদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে রাজ্যের সরকারি কলেজগুলোতে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে নবম শ্রেণীর মোট 54,636 জন ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে। জননী শিক্ষা সুরক্ষা কর্মসূচিতে 1.9 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুবিধা প্রদান করা হয়েছে। নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে রাজ্য সরকার 2.31 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের এবং 2.22 লক্ষ শিশুকে টিকাকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 1 লক্ষেরও বেশি গর্ভবতী এবং স্তনপ্রদায়ী মায়েদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 2,57,000-এরও বেশি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে এবং 2 লক্ষেরও বেশি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 87,217টি ঘর অনুমোদিত হয়েছে এবং 54,000 ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়
608 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। ত্রিপুরায় জল জীবন মিশনে 3,93,000 পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হচ্ছে। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় আরও বেড়েছেন। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় 2,18,000-এরও বেশি পরিবারে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 690 কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে এতে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের বিষয়ে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। ত্রিপুরায় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসূচিতে 2018-19 থেকে 2020-21 পর্যন্ত 34,528 জন উপকৃত হয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগের জন্য আকর্ষিত করতে ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিট 2021 সালে আয়োজন করা হয়। 2,868 কোটি টাকার মোট 81টি মৌ এই সামিটে স্বাক্ষরিত হয় এবং সেইভাবে ওনারা এখানে এসছেন এবং কাজও শুরু করেছেন। 2018-2022 এই সময়কালে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় 158% বৃদ্ধি পেয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের রপ্তানি বাণিজ্যে আকৃষ্ট করতে সাবরুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। এতে প্রায় 5,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় রাজ্যপাল মহোদয় যে 24 তারিখ যে ওনার যে এখানে ভাষণ এখানে রেখেছেন, আমি সেই ভাষণকে পুরোপুরি সমর্থন করি এবং উনি যে দিশা আমাদের দেখিয়েছেন সেটাকে আমরা পাথেয় করে আগামী দিন এই সরকার চলবে এবং যে সংশোধনীর বিষয়ে যে অ্যামেন্ডমেন্টের বিষয়ে বিরোধী দলের থেকে দেওয়া হয়েছে সেটাকে আমরা সমর্থন করি না। নমস্কার। গত 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর অনেক ধন্যবাদ সূচক প্রস্তাব আলোচনা শেষে প্রথমে সংশোধনী প্রস্তাবগুলো ভোটে দেওয়া হবে, তারপর মূল ধন্যবাদ সূচক প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। মাননীয় সদস্যগণ, আলোচনার উপর সমস্ত প্রস্তাবগুলো আলোচনা শেষ হয়েছে। এখন আমি প্রথমে ধন্যবাদ সূচক প্রস্তাবের রাজনৈতিক সংশোধন প্রস্তাবগুলো এখানে ভোটে দেবো। সংশোধনী প্রস্তাব সময় এনেছেন মাননীয় সদস্য সর্বশ্রী ইসলামউদ্দিন, নির্মল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, শৈলেন্দ্রচন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল চন্দ্র রায়, জিতেন্দ্র চৌধুরী এবং অনিমেষ দেববর্মা মহোদয়গণ। যারা এই সংশোধনী প্রস্তাবগুলির পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই সংশোধনী প্রস্তাবগুলির বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, অত করে ঠিক আছে, সর্বসম্মতিক্রমে সংশোধনী প্রস্তাবগুলো সবার বাতিল হল। মাননীয় সদস্যগণ, এখন আমি মাননীয় পরিষদের মন্ত্রী শ্রী রতনলাল কর্তৃক আনিত এবং মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারা কর্তৃক সমর্থিত ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিচ্ছি। ধন্যবাদ সূচক প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে: ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভার কৃতজ্ঞ ব্যক্ত করা হোক যে 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। তো যারা না বলেননি তারা হা বলেছেন সংখ্যাগরিষ্ঠ, যেহেতু না বলার কেউ নেই তাহলে সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সভা পরবর্তী কার্যসূচি হল 2022-23 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি সভায় উপস্থাপন, আলোচনা এবং এগুলোর উপর ভোট গ্রহণ। আজকের কর্মসূচিতে মোট 51টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা আরম্ভ হবে এবং আলোচনা শেষে ভোট গ্রহণ করা হবে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীদের নাম আপনারা পেয়েছেন। কার্যসূচির অন্তর্ভুক্ত সমস্ত অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি একত্রে সভায় উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর আলোচনা হবে। যদি কেউ আলোচনা করেন, আলোচনা শেষে আমি ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব।
আমরাও আলোচনা না কাঠ মুছো গালিবাজ কি করবে? শুধু মিনিস্টার না বলবে, যেহেতু কাটমোশন পার্টিকুলার ডিপার্টমেন্টের বিরুদ্ধে এসেছে, ওনাকে বলতেই হবে। আমাদের মেম্বারদের কোনো স্কোপ ঠিক আছে, আমরা নাম দেব, আপনাদেরটা দিই। আপনারা নাম দেবার পূর্বে যিনি প্রথম বলবেন বলা শুরু করেন, অন্য কাউকে নামটা পাঠিয়ে দিন, তাহলে সময়টা আপনি আরম্ভ করে দিন। আপনি যে কোনো আপনি শুরু করুন। আর যারা আমাদের পক্ষ থেকে মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা প্রথম বলুন, এবার নামগুলো পাঠান। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কাঠমোশনকে যিনি মুভ করেছেন, লেট হিম স্পিক ফার্স্ট, ফলোড বাই হিজ সাপোর্ট। আদার্স মেম্বার, ওকে। উনি আগে বলুক, তারপর যাকে সাপোর্ট করবেন, তারপর সাপোর্ট করে উনি একজন বক্তব্য রাখবেন। ফাইন, নো প্রবলেম, থ্যাংক ইউ, নো প্রবলেম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, thank you so much for giving the opportunity to talk on the card motion. Card motion, Anna, I know for sure, জামার বক্তব্যের পরেই বাজেট 500 টাকা বা 100 টাকা কমে যাবে। It does not happen like that, but এটা একটু সুযোগ এই বাজেটের মধ্যে আমাদের বিরোধী বেঞ্চের পক্ষ থেকে where are the gaps of the government, যে জায়গাটায় গভর্নমেন্ট গিয়ে কাজ করতে পারবে, এটা একটা কথা বলার সুযোগ দেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে, আমি জানি না কেন বলেছেন, আমাকে লক্ষ্য করে উনি বলেছেন যে আমি ওনাকে চিনি, আসলে যাকে চিনি তো বলবই, আই ডোন্ট নো তাতে ওনার অসুবিধে হয়েছে কিনা। যাদের চিনি না, আসলে আমি তো বলি নাই কোনোদিন ওনাদের চিনি, বাট টু দোজ পিপল whom I know, আমি জানি, এটাই বললাম। And I'm sure he does not have any problem with that. Maybe he wanted to hint something else, আমি জানি না এটা কিসের ইঙ্গিত। সন্ত্রাসের কথা আমি I speak 2 minutes other than the card motion. যেটা গভর্নর একদম পার্টি দেখুন, আমি দেখবেন না আপনার এই দেখুন, আপনি এনেছেন দেখে এটা বলছি। আই এম শিওর মাননীয় মন্ত্রী মহোদয় শুনেছেন, উইথ দি পারমিশন অফ দি চেয়ার আমি বলেছি যে এখান থেকে সরে গিয়ে ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেব। না না, why? Because this is very important. কাঠ মোশনের
everything comes in the motion. আমাদের প্রতিটি বাজেট, পুলিশকে নিয়ে আপনারা বাজেট করেছেন, সন্ত্রাস দমন কে করবে, কে যাবে, এভরিথিং ইজ লিমিট। তবে সে যাই হোক, সন্ত্রাসকে নিয়ে আমরা কালকেও বলেছি যে we are also against that. ইতিহাসের কথা উনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। মাদক বাড়িতে কেন গুলিকাণ্ড হলো, এটার কিন্তু উত্তর আমরা পেলাম না, এটাও একটা ইতিহাসে থাকবে। দ্যাটস ইট। আমি আমার কাট মোশনে ডিমান্ড নাম্বার 32 হেড অফ অ্যাকাউন্ট 4225 এখানে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব কে নিয়ে কিছু কথা বলতে চাইব। প্রিমিটিভ গ্রুপ কারা? হু আর দি প্রিমিটিভ গ্রুপস? যারা এই রাজ্যে পাহাড়ি এলাকায় বসবাস করছেন, আধুনিক যুগ থেকে অনেক দূরে এখনো যারা আছেন, probably the definition of primitive group applies for them. তবে এটা আমাদের এই হাউসের প্রতিটি সদস্যই জানেন যে ত্রিপুরা রাজ্যে যাদেরকে আমরা প্রিমিটিভ বলছি, ইনফ্যাক্ট দিজ আর দি পিপল, আপনি আমি আমাদের অনেক আগেই they started living in this state, এবং এই প্রিমিটিভ গ্রুপদের জন্য কোটি কোটি টাকা যা বাজেট এসছে, এই বাজেট কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, আই হ্যাভ সিন ইন সাম অফ দি প্লেসেস। এডিসি তে যখন কাজ করার সুযোগ পেয়েছি, আই হ্যাভ গন টু দোজ ভিলেজেস যেখানটায় আমাদের প্রিমিটিভ গ্রুপ ট্রাইব, মানে রিয়াংদেরকে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব বলে থাকে। সেখানে গিয়ে দেখলাম পানীয় জলের ব্যবস্থা করার জন্য রিং ওয়েল খনন হয়েছে, এন্ড দ্যাট রিং ওয়েল খনন করার কাজ 2 বছর আগেই শেষ করেছে। বাট বিকজ অফ দি ইলেকট্রিসিটি কানেকশন সেখানে মোটরটাকে চালু করতে পারছে না, and it was lying for 2 years just like that. অনেক জায়গায়, যেমন আমি আমবাসা এলাকার কথাই বলছি, মালিরাই, রামগুনা ইত্যাদি এলাকায় যারা প্রিমিটিভ গ্রুপ ট্রাইবের লোক থাকেন, সেখানে বাঁশের পাতা দিয়ে এরা বাড়ি করে সেখানে এখনো বসবাস করছে। আই উড রিকোয়েস্ট দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, একটা টিম নিয়ে সেই সমস্ত গ্রামে যান, দেখুন হাউ দে আর লিভিং। তাদের বাড়ি নেই, কিছু নেই, বৃষ্টির দিনে সেখানে থাকতে পারছে না। এই সমস্ত লোকের জন্য যে কোটি কোটি টাকা বাজেট আসছে, যদি তাদেরকে আমরা ঘর দিতে না পারি, পানীয় জলের যদি ব্যবস্থা করে দিতে না পারি, তাহলে এই টাকা আনার অর্থটা কি? জাস্ট টু ভেন্টিলেট দিস প্রবলেমস আমি আমার কাট মোশনটা এনেছি। এবং 25 বছর এবং তার আগের 10 বছর যারা শাসন করেছেন, ওনাদের সময় থেকেই সেটা শুরু হয়েছে। তখনও কিন্তু প্রিমিটিভ গ্রুপ ট্রাইবদের জন্য কোনো তেমন কিছু কাজ হয়েছে। মনিন্দ্র রিয়াং মহোদয় মন্ত্রী ছিলেন, বহু বছর ধরে এই পিজিপি দপ্তর ছিল প্রথম প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম, সেখান থেকে এটা প্রিমিটিভ গ্রুপ ট্রাইব হয়েছে। অনেক বছর মনিন্দ্রবাবু সেই দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি নিজেই বলেছেন আমাকে, প্রিমিটিভ গ্রুপ পিজিপি ছিল, পিজিপির টাকা তৎকালীন, আমি জানি না, উনি নিজে বলেছেন আমাকে, ওই দপ্তরের টাকাকে ডাইভার্ট করে অন্যত্র খরচ হতো। আই এম শিওর দি প্রগ্রেসিভ গভর্নমেন্ট, বিজেপি এবং আইপিএফটির যে প্রগ্রেসিভ গভর্নমেন্ট, উদার মানসিকতা নিয়ে আপনারা কাজ করছেন, I am sure you will give real attention for these people.
এবং এই যে টাকা আপনারা চেয়েছেন অ্যারাউন্ড 14 crores সাপ্লিমেন্টারি ডিমান্ড, ব্রিং ইট, ইউজ ফর দেম। এরা 70 বছর ধরে যদি এই লোকগুলো প্রিমিটিভ থেকে যায়, তাহলে ডারউইনের ফর্মুলা কোনোদিন আর প্রমাণ হবে না। বানর থেকে যে মানুষ হয়েছে, বানর কবে যে মানুষ হবে এটা আর প্রমাণ করা যাবে না। প্রিমিটিভ গ্রুপকে আর্থিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কাজটা করতে চেষ্টা করছে, হোয়াট ইজ দি এইম? দি এইম ইজ এই লোকগুলো যেন আধুনিক সমাজে বসবাস করতে পারে, তার জন্যই এই টাকাগুলো খরচ হচ্ছে। and will bring the attention of the government যে তাদের যে সমস্ত এলাকায় জাম্পুই হিলসে যান, 18 মুরাই যান, সেই সমস্ত এলাকায় পানীয় জলের সংকটে ভুগছে তারা, স্নানের কোনো জল নেই। এটা আলোচনার বিষয় না, এটা মানবিক দিক থেকে এই সমস্ত জিনিসগুলো যারা দেখা হয়, গভর্নমেন্ট এবং ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী মহোদয় আছেন ওদের জন্য একটু কাজ করতে। হায়ার এডুকেশনকে নিয়েও একটা কাটমোশন এখানে এনেছি। ইট ইজ জাস্ট টু ভেন্টিলেট দি ফিলিংস অফ দি ইউথ ইন দিস স্টেট। আমাদের ত্রিপুরায় মানুষ বলে যে ত্রিপুরাতে কি কি শিল্প কারখানা তৈরি করা যায়, যদিও আমাদের কাছে we don't have much of input for industrial group, যে অর্থে আমরা ইন্ডাস্ট্রি বলতে জানি অটোমোবাইল কারখানা, কোনো ফ্যাক্টরি বা so many other mechanical based ইন্ডাস্ট্রিকে মানুষ বলে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। একটা বিল্ডিং তৈরি করাই, একটা মেশিন তৈরি করাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের এই রাজ্যে we can be the educational hub. আমরা এই রাজ্যে পঠন পাঠনের নর্থ ইস্টে, সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, I can tell you this much, the human resource, the quality of people ত্রিপুরায় কি ওয়াংসা কি তিপ্রাসা, আমাদের মিশ্রিত একটা কালচার ত্রিপুরায়, নতুন একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ট্রাইবেল মানে নাগাল্যান্ডের ট্রাইবেল না, ট্রাইবেল মানে এখানকার ট্রাইবেল না, মিজোরামের ট্রাইবেল না। আই এম নট আন্ডারমাইনিং এনিওয়ান। দিল্লিতে, পুনাতে, চেন্নাইয়ে গিয়ে যখন অন্যান্য স্টেটের যারা ট্রাইবেল এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের সাথে যখন আমরা কথা বলি, দে ফাইন্ড আস লিটল ডিফারেন্ট। ত্রিপুরার যারা শিডিউল ট্রাইব তাদেরকে দেখে তাদের আলাদা মনে হয়। ওয়াই? বিকজ সেখানে ওয়ানসা এবং তিপ্রাসার মধ্যে মিশ্রিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে। তিপ্রাসাও ওয়ানসাদের থেকে শিখতে পেরেছে এবং ওয়ানসাও তিপ্রাসাদের থেকে অনেক কিছু শিখেছে, যার কারণে পশ্চিমবঙ্গের বাঙালিরা বলে থাকে যে ত্রিপুরার বাঙালিরা একটু আলাদা। ওয়াই? দিল ফাইন, সুটকি খাচ্ছে, ওয়াকবাহান খাচ্ছে, আলাদা ধরনের একটু সাহসী। আমাদের এখানে তিপ্রাসাদের যে ক্যারেক্টার, এটা এখানে ওয়ানসাদের মধ্যেও ঢুকে গেছে। এই সংস্কৃতির উপর ভিত্তি করে আমাদের যেটা হিউম্যান রিসোর্স তৈরি হয়েছে, চেতনা, কম্পিটিটিভ এক্সামে গিয়ে আমি যে সেখানে এক্সামটাকে পাশ করব, এই যে চেতনা ত্রিপুরার প্রতিটি মানুষের মধ্যে, সে হতে পারে এসসি, এসটি, জেনারেল ইত্যাদি ক্যাটাগরির লোক, we are now much better than any other নর্থ ইস্টার্ন স্টেটস। এবং এটাকে যদি কাজে লাগানো যায়, আমাদের হাতে ইতিমধ্যে লন্ডনে পড়াশোনা করা, ভারতবর্ষের বহু ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যুবক যুবতীরা রয়েছে। যদি আমরা হায়ার এডুকেশনটাকে এখানে হাব করা যায়, আমি দেখেছি একটা বিল এখানে আরিয়াভার্ত
if I pronounce correctly, at a university bill এখানে এনেছে, and I was so happy to see that এত বছর বাদে ত্রিপুরায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে ইন্ট্রোডিউস করার জন্য একটা বিল আনা হলো। যদিও এই বিলটার মধ্যে এক দুটো কথা আমাদের থাকবে, আদারওয়াইজ দি স্পিরিট অফ দিস বিল ইজ এক্সেলেন্ট। এটা যদি হয় আমার এই রাজ্যের ছেলে মেয়েদের কাজ করার সুযোগ পাবে। সেদিন আমার কোয়ার্টারে এসে মিনিমাম 20 to 30 এগ্রি এমএসসি, এগ্রি বিএসসি, পিএইচডি প্রাপ্ত অনেক এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন চাকরি নেই তাদের। বলছে আমাকে, আই ওয়াজ শক টু হিয়ার দ্যাট 500 জনের উপর শুধু এসটি এগ্রি বিএসসি, এগ্রি এমএসসি নিয়ে বাড়িতে বসে আছে। একদিকে আনন্দ হচ্ছে যে এসটিরাও শিক্ষিত হয়ে উঠছে, কিন্তু অন্যদিকে যখন কর্মসংস্থানের কথা বলবেন তখন কিন্তু এদের হাতে কোনো চাকরি নেই। when they were discussing with me আমাদের কি হবে, আমাদের লাইফে আমরা কি করব, I told them very clearly, for a single government, for no government, it is not possible to employ all the graduates and master degree holders. এটা কখনোই সম্ভব না। The only thing is সরকারি চাকরি দিয়ে যেখানে আমাদের সম্ভব হচ্ছে না, we can invite more such educational institutions, এখানে তাদের এনে বাড়তি একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। And this is why, to bring the attention of the government, I have brought my কাটমোশন। এবং এখানে আরেকটা কাটমোশন আমি এনেছি যে ট্রাইবাল ইউথসদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ডিমান্ড নাম্বার 194059-এ একটা কাটমোশন এনেছি। আসলে বেকারের কোনো জাতি নেই, তার কোনো ধর্ম নেই, বেকার বেকার। বেকারদের যে যন্ত্রণা ত্রিপুরায়, উই আর ভেরি স্মল স্টেট, এখানে সরকারকে কিছু একটা করতে হবে। আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার সাম অফ মাই ফিলিং, যেটা করলে পর আই এম শিওর দি গভর্নমেন্ট অলসো ক্যান সলভ পার্শিয়ালি দি প্রবলেমস অফ দি ইউথস। বম্বেতে যখন ছিলাম তখন দেখেছি বম্বের লোকেরা বম্বেতে চাকরি করেন। আমি যে ফ্ল্যাটটাতে ছিলাম পার্শ্ববর্তী অনেকগুলো ফ্ল্যাট থেকে একটা পাঞ্জাবি মহিলা ছিল, উনি আমাকে বেটা বেটা বলে আসতেন। আমি ওনাকে কথা বলতে বলতে জানলাম যে আপ ক্যা করতে হো, কোন হ্যাঁ আপকে সাথ। জানলাম ওনার ছেলে বম্বেতে তাদের ভারীঘর সবকিছু, ক্যানাডাতে একটা ড্রাইভিং এর চাকরি করছে। এবং সেই কালে, ইট ইজ ইন দি ইয়ার 1997 এর কথা বলছি, প্রতি মাসে ওই মহিলাটাকে ক্যানাডা থাকে ওনার ছেলে মাসে 25,000 টাকা করে পাঠাত। ইটস এ বিগ মানি এট দ্যাট টাইম। তো যখন খোঁজ খবর নিয়ে দেখলাম বম্বের অনেক লোক দুবাইয়ে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। কি করে যাচ্ছে? আমি এখান থেকে গেলাম ত্রিপুরা থেকে, তারপর আমি চেষ্টা করেছি যে আমি ইউএসএ যাব। এবং মাই ফার্স্ট ইন্টারভিউ when I appeared in the year 1998, Panasoft Corporation of New Jersey selected me in that company. এবং প্রতি বছর $44,000 কন্ট্রাক্ট ছিল। At that time I have come to know there are some job recruitment agencies in the metro cities. বম্বেতে আছে, চেন্নাই আছে, দিল্লিতে আছে। এই সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সিস বা কোম্পানিগুলোকে যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের মধ্যে যারা এই বিষয়ে দেখবেন, ম্যান পাওয়ার প্লেসমেন্ট যে ইস্যুগুলো দেখবেন, যোগাযোগ করে এদেরকে বলা, প্লিজ কাম টু মাই স্টেট, আপনাদের আসা যাওয়া থাকার খরচ আমরা দিয়ে দেব, যা যা আপনাদের দরকার। যে স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, এই স্কিল ডেভেলপমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা করে
তাদেরকে পাঠানো যায়। আই এম টেলিং ইউ যে কাট মোশনটা আমি এসটি ইউথদের জন্য এনেছি, এটা সমস্ত অংশের যুবক যুবতীদের জন্য যারা কাজের সন্ধানে বাইরে বিভিন্ন রাজ্যে এখন কাজ করছে বা এই রাজ্য অপেক্ষা করছে, তাদের জন্য কিন্তু এটা সুবিধে হবে। জাস্ট টু ব্রিং দি অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট আমি এই কাট মোশনটাকে আনলাম। অ্যান্ড আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি প্লেসমেন্ট এবং সার্ভিসেস এই সেক্টরকে দেখবেন, প্লিজ টেক a big step towards solving this unemployment problem by calling those job recruitment agencies here. It's not a big deal. তারপর এখানে ডিমান্ড নাম্বার 214408, এখানে স্টোরেজ এবং গোডাউন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি কাট মোশন এনেছি। স্টোরেজের কথা মাননীয় পূর্বতন কৃষিমন্ত্রী, ওনার সাথে একদিন ওনার চেম্বারে আমার কথা হয়, আমাদের একটা মিটিং হচ্ছিল, and I should thank him. এডিসিতে থাকাকালীন I was also looking after of agriculture department. উনি আমাদের দুটো গোডাউনের এয়ার কন্ডিশন স্টোরেজের জন্য অনুমোদন দিয়েছেন এবং এই কাজগুলো আমরা সম্পন্ন করেছি। ইট ইজ আ ম্যাটার অফ টেকিং দি হ্যান্ড ওভার এবং কৃষকদের সাথে এদের যেন এরা ব্যবহার করতে পারে সেই জায়গাটাতে যাও। And I tell you tremendously, এই দুটো গোডাউন স্টোরেজ করার পর the response we got from the farmers tremendous. মানুষ তাদের ফসল তুলে নেওয়ার পর বাজারে বিক্রি না হলে রাখবে কোথায়? Then we started thinking যে এটাকে যদি আরো 25টি জায়গায় ত্রিপুরায় করা যায়। অনিমেষ বাবু, আপনি কোথাও বোধহয় গুলিয়ে ফেলছেন, কিছু মাইন্ড করবেন না, বলতে পারে আপনি সবটা জানেন, ঠিক আছে। 21 হলো আপনার অন্য ডিমান্ড, এখানে আমাদের এগ্রিকালচারের সাথে কোনো লিঙ্ক নেই, একটার সাথে একটা মিলাবেন না। আপনি কিন্তু একটা গুলিয়ে ফেলছেন, জেনারেল ডিসকাশন না, কাট মোশন। আপনি সব জেনারেল ডিসকাশন করে ফেলেছেন, তাহলে তো শুধুমাত্র আমাদের অর্থমন্ত্রী বললেই পারে। কাট মোশন ভেন্টিলেট দি ম্যাটার। আপনি সরকারের নজরে নেবেন, দপ্তরের মন্ত্রীর নজরে নেবেন, দপ্তরের মন্ত্রী বলবে ইয়েস আপনার কাট মোশন মানবে না, কিন্তু আপনাকে বলবে আপনি ভেন্টিলেট করার জন্য করবেন। আপনি 21 বলছেন, 21 তো আমাদের, আমি যতটুকু জানি 4 ডিপার্টমেন্ট। একটু দেখবেন এটা হতে ভুল করে ফেলছে। কেন বলছিলাম যে জেনারেল ডিসকাশন না তো, কেন বলছিলাম? why I was telling this, the benefit, এই বেনিফিটটা আজকে গোডাউন, how many godowns are there আমাদের প্রত্যন্ত এলাকায়? how many godowns are there? এই বিষয়টা সরকারের নজরে আনার জন্যই এটা বলছিলাম। the response, people want such godowns যেখানে ইন জেনারেল আমরা স্টক রাখতে পারি, they want them। এবং যখন এই বাজেটের বইটা পড়লাম সাপ্লিমেন্টারি ডিমান্ড, আই থট সরকারের অ্যাটেনশনে আনার জন্য এটাকে কাট মোশনের মাধ্যমে ভেন্টিলেট করা উচিত। Why I was thanking Minister for Agriculture, former minister যিনি ছিলেন ওই দপ্তরে, so that you, the government also should know that the people, they appreciate this, এবং এই অ্যাপ্রিসিয়েশনটাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া। দ্যাটস ইট, প্লিজ টেক কেয়ার অফ দ্যাট। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিরোধী দলনেতা যেটা বলছেন আমি ফুল রেসপেক্ট বলবো যে হি ইজ অ্যাগেন এন্ড অ্যাগেন রেফারিং ইট টু দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট। I am sure the Honorable Bidhan Agriculture Minister or the present Agriculture Minister is not ready with the answer. So answer lies with Food Department. The cut motion which you have raised or moved is strictly related to Food Department. Understood. And I am ready with the reply. So my request to you would be যে আপনি এটাকে ফুডে কনভার্ট করুন, নট এগ্রিকালচার।
No, no. When I was talking, I told that go down এর ব্যাপারটাই বলছিলাম যে go downটাও দরকার, মানুষ চাইছে এটা বলেছি। I understand. I told that why go downটাও মানুষ চাইছে এটা বলছিলাম। Now এখানে আর একটা কাঠমোশার আনতে গিয়ে আমি বলেছি PM প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলোর কথা। I tell you, in some of the places যেখানেই গেলাম, সারা ত্রিপুরায় যাওয়া আমার পক্ষেও সম্ভব, যতখানেই গেলাম, there are still problems in the implementation. ইমপ্লিমেন্টেশনে দেখা গেছে যে ঘরটা হয়ে গেছে, জানালাটা বাকি, ঘরটা হয়ে গেছে, দরজাটা বাকি। এই যে ইমপ্লিমেন্টেশনের প্রবলেমটা, দয়া করে এটা একটু দেখবেন। ওয়াই? বিকজ সংখ্যা তত্ত্বে আপনি বলবেন যে এত লক্ষ ঘর আমরা করেছি, বাট হোয়াট ইজ দি কোয়ালিটি অফ দি হাউস? আর একটা জিনিস বলবো, গতকাল হাউসে কোনো মাননীয় মন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবানের ক্ষেত্রে টাকাটা একটু বেশি মনে হচ্ছে এবং গ্রামীণের ক্ষেত্রে টাকাটা অল্প কম। I am trying to tell the government, জাম্পুই হিলসের এমন কতগুলো জায়গা আছে এখনো যেখানে ইটটাকে ক্যারি করে কাঁধে নিয়ে গিয়ে ঘরটা তৈরি করতে হবে। সো যে জিনিসটা শহর অঞ্চলে সিমেন্টের এক ব্যাগ ধরুন আপনি 2000 টাকায় পাচ্ছেন, একই সিমেন্ট যখন 2000 টাকা করে কিনে সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আরো বেশি টাকা খরচ হচ্ছে। You have to pay for the carrying also. তো আমি এখানে দেখলাম যে গ্রামীণ এলাকায় ইনফ্যাক্ট এই ঘরের যে বরাদ্দ এটা আরো বেশি হওয়া উচিত ছিল। এন্ড ওয়াই? কেন শহর এলাকাতে বেশি হচ্ছে এবং গ্রামীণ এলাকায়, স্পেশালি ইন ত্রিপুরা, রাস্তাঘাট ভালো না থাকার কারণে ওই সমস্ত এলাকায় কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। I don't know how the government will address this problem. Maybe this is one of the reasons যে ঘরগুলো সবগুলো হয়ে গেছে, দরজাটা কেন হলো না? When I asked them that কেন এটা হলো না, বলছে যে টাকা শেষ হয়ে গেছে। I am not telling যে ওইখানে গভর্নমেন্ট অফিসিয়াল টাকা মেরেছে বা ইঞ্জিনিয়ার টাকা মেরেছে, কেউ টাকা, I am not telling that. এটা বাস্তব। যখন জাম্পুই হিলসে গিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনাটা সত্য, ইটটাকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। সো অল দিস ইস্যুস, এইগুলোকে সরকার যদি ঠিক মতো যদি না দেখা হয়, আই এম টেলিং ইউ, ইন দি ইমপ্লিমেন্টেশন somewhere you will fail to implement properly. This has to be taken care of. আর যে জিনিস হচ্ছে failure, RKVY এই প্রকল্পে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়, মানুষের কি সমস্যাটা হচ্ছে? I tell you, for এসটি ইউথদের ক্ষেত্রে যে ঘটনাটা, কেন তারা সরকারি সুযোগ সুবিধা অনেক সময় নিতে পারে না? The reason is mindset. Don't mind, I am also telling in the house. একটা জেনারেল ক্যাটাগরির ছেলে যে মানসিকতা, পরিশ্রম করে এই দরজায় সে দরজায় গিয়ে সে যতটুকু পরিশ্রম করে একটা স্কিম তার হাতে নেবে। স্যার, আই এম ফিনিশিং ইন জাস্ট 1 minute. এটা কিন্তু পাহাড় থেকে আসা শেডিউল ট্রাইব ক্যাটাগরি একটা ছেলের, সে হয়তো ভাই শহরের মধ্যে তার
নানা দপ্তরগুলো অজানা থাকে। সো দে লুজ দি ইন্টারেস্ট। একদিন আসবে, 2 দিন আসবে, পরবর্তী ডেট যখন দেওয়া হবে ও ক্লান্ত হয়ে বলবে আমি এই স্কিমটা নেব না। সো নট স্কিমস। সো ওয়ান্স এই যে স্কিমগুলোতে আমি RKBY, তখন কি হচ্ছে, দে লুজ দি ইন্টারেস্ট। এবং যারা সরকারি কর্মচারী যারা কাজ করছে, দে হ্যাভ টু টেক কেয়ার অফ দোজ ইনফরমেশন, যেগুলো ফিল আপ করতে হবে, যেগুলো নিতে হবে। এটাকে নিজের মতো করে বললেই আসে না, অনেক সময় ফ্রিতে দেবো। আমি বলছি এখানে ফার্ম মেশিনের কথা আমি বলতে পারবো না, ফ্রিতে দেওয়া হবে কিছু একটা জিনিস। এইটা ফর্ম ফিল আপ করতে হবে, অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, তার কারণে অনেক সময় নিতে আসে না। সো আই টেল ইউ, সরকার এবং যারা ইমপ্লিমেন্টেড এই বিষয়গুলোকে আরো একটু বেশি করে যদি একটু কি বলবো, মোর আদর করে বললে তো এটা হবে না, মানে আরো সযত্নে যদি এটা করা যায়, প্রবাবলি আই থিঙ্ক দি ইমপ্লিমেন্টেশন উইল হ্যাভ মোর সাকসেস রেট। এইগুলোকে ভেন্টিলেট করব। যতগুলো স্কিম আপনারা করছেন, we are not against this scheme. One after the scheme you bring, we welcome, but the implementation has to be more successful. That's it. Thank you so much. ধন্যবাদ জানি আমি আমার কয়টি কথা শেষ করছি। ঠিক আছে। মাননীয় সদস্যগণ, অনারেবল উত্তর। স্যার, I will take only 3 minutes. ঠিক আছে। কার্ড মোশন যারা এনেছে, হ্যাঁ। অর্থাৎ এই সিস্টেমটা সাপ্লিমেন্টারি গ্র্যান্টসের সিস্টেমটা হলো অপোজিশন আগে বলে শেষ করবে, দেন ট্রেজারি বেঞ্চ রিপ্লাই দিয়ে এইটাই একটা করে না, এটা একবারে বলে ফেলবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন। অপোজিশনের কার্ড মোশনগুলিকে সমর্থন করে আমি জাস্ট আই কিল ইউর 5 minutes time. 3 থেকে 5 চলে গেলেন। 3 মিনিট। আপনি স্যার, সরি, whether his name is there in the list which you are in possession, উনার নাম কি আছে আপনার লিস্টে? কি করতে পারবেন? কাঠমোশনারে ছিলেন, কাঠমোশনার আছে, গোপাল চন্দ্র রায় আছে। কালকে মাত্র এই যে গোপাল চন্দ্র রায় আছেন। স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কার্ড মোশন আনেনি, কিন্তু হ্যাঁ, বলছে এটাও কি সুযোগ দেবেন কিনা। আপনার টাইম দেখলে দিন, কিন্তু প্রশ্ন হলো আচ্ছা বলুন, কিন্তু এটা করা উচিত। কার্ড মোশন আপনি তো এক্সপার্ট, ভয় পাওয়ার কিছু নাই। ভয়ের কি আছে বুঝলেন না? আপনি একটু আগে বক্তব্য শুনছেন না? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি স্পেসিফিক 3-4টা ডিপার্টমেন্টের উপর আপনি কিন্তু আনেননি কাঠমোশন, গোপাল বাবু। ঠিক আছে, আমি সমর্থন করে বলুন। কারণ এনেও লাভ কি, আপনি সব তো ডিজালাও করেন। বলুন। স্যার, আমি প্রথমে বলবো মুখ্যমন্ত্রীর ভাষণ আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমি বলতে চাইছিলাম তখন আমাকে বলতে দেওয়া হয়নি। হেলথ ডিপার্টমেন্ট সম্পর্কে সবাই ওয়াকিবহাল, কিন্তু আমি বলবো জিবি যেহেতু আমাদের প্রাইম এটা হসপিটাল এবং কলেজ আছে, সেখানে ল্যাপারোস্কোপি সার্জারি, উনি ডাক্তার, ওটার হয় না, ওটা যাতে চালু করার ব্যবস্থা করা হয়, এটাই ঠিক আছে। দ্বিতীয় কথা স্যার, সেকেন্ড রিগার্ডিং হোম ডিপার্টমেন্ট, কার্ড মোশন মিনস নট কার্ড, কথা করতে নেই, কিন্তু কার্ড মোশন নেই, উনি ডিজাইন ডিসকাশন করবেন। কার্ড মোশন মানে তাহলে এদেরকে সমর্থন করুন, ফেলিউর অফ এই ডিপার্টমেন্ট,
কেন আছে জিতেন বাবু? আপনারা কেন ইস্যু করছেন? রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট। এটা কি? তাহলে বাজারে অধিবেশন করুন। আপনি সব জানেন না। না না না, আরে আপনি ওনাদের কোনো একটা ইস্যুকে সমর্থন করুন। অধ্যক্ষ আরে মহোদয়, হেলথের কোনো কার্যক্রম নেই। চালাতে পারবেন না। বলছি ডেকুরাম থাকবে না তো। না বলছি তো স্যার যে যখন খুশি যা বলবে। বলছি দিবাল বাবু, স্যার গোপাল বাবু, আমি 3 দিন 30 ধরে 3 দিন ধরে বলছি আপনি এক্সপিরিয়েন্স সিনিয়র ম্যান, বারবার আরে কাঠমোশনের ভেতরে থাকতে হবে তো। আপনি জেনারেল চলবেন জিবিতে ল্যাপারোস্কোপি সার্জারিটা তো কাঠমোশন যারা এনেছেন, আমাদের আলোচনাটা কি ছিল? আছেন জিতেন বাবু, আছেন নির্মল বাবু আছেন। কথাটা বলতে দেবেন তো? আমি জাস্ট আমি 1 মিনিট দিলাম আপনাকে, বলুন। আমি 1 মিনিট অধ্যক্ষ মহোদয়, মাননীয় সুশান্ত বাবু, আমি বিমান নম্বর 1 মিনিট না না না, আমি জাস্ট আপনাকে হেল্প করছি, আপনি বলতে দিন, 1 ঘন্টা বলতে দিন, আপত্তি নেই। গোপাল সুশান্ত কিন্তু কথা হচ্ছে প্লিজ উনি বলুক, 1 ঘন্টা বলুক, আপত্তি নেই। না, আপনি এক যদি ঘন্টা এলাও করেন, ইউ হ্যাভ গট দ্য ডিসকাশনারি না, পাওয়ার, এখন আর দরকার এটা নেই। আপনার বিষয়। Why কিন্তু অধ্যক্ষ they মহোদয়, আলোচনা যেটা হয়েছে, যে কাঠমোশন যারা এনেছেন তারা প্রথম কথা বলবেন, তার পরবর্তী সময়ে ওদেরকে সাপোর্ট করে যদি কেউ বলতে চায় তারা বলবে। ঠিক আছে। এখন মাননীয় বিধায়ক যেটা বলছেন এজিএমসি বা ল্যাপ্রোস্কোপি নিয়ে আসতে পারে না তো। ডিমান্ড নেই, কোত্থেকে আনলেন? আরে রতন বাবু, এই বিষয়ে কি কেউ কথা বলেছে যে ওনাকে সাপোর্ট করে উনি বলছেন? গোপাল বাবু, এই বিষয়ে কি কেউ বলেছেন? বুঝেছি সুশান্ত বাবু, তাকে সাপোর্ট করে উনি বলছেন। ঠিক আছে, দরকার নেই তো বাজারে জাস্ট 1 মিনিট। কিন্তু আপনি জেনারেল ডিসকাশন না কাঠমোশন ভিতর থেকে বলুন। হাউস তো ডেকুরামে চলবে অধ্যক্ষ মহোদয়। ডিমান্ড নাম্বার 30, ডিমান্ড নাম্বার 30 দেখি। কাউকে অধিকার দেওয়া মানে স্যার আপনি যা ইচ্ছা চলবে। না ডিমান্ড নাম্বার 30 ঢুকেছেন উনি, এখন বলুন। কার্যক্রমকে সমর্থন করুন। কেন করছে? করছে ডিমান্ড নাম্বার বলতে বলো। ওকে, স্যার ডিমান্ড নাম্বার বলতে বলো। করছে, ঢুকেছে, ডিমান্ডে ঢুকেছেন। ডিমান্ড নাম্বার সবটাই আপনি ডিক্লেয়ার করবেন, হবে না তো? কারণ কার্ডপোশন কোন কার্ডপোশন বলুন? আর ডিমান্ড নাম্বার 30 বলুন। 13 তো বলা। 13 কার্ডপোশন নেই। ডিমান্ড নাম্বার 30 কার্ডপোশন নেই। আছে, রোডস এন্ড বিল্ডিং। 13 কার্ডপোশন নেই। হাউ ইউ ডিসকাস? আমি তো দেখছি না না 13 কার্ডপোশন নেই। my issue is different. Why is that? My I don't see. 13 কার্ডপোশন নেই। কেউ আনেনি। গোপাল বাবু, নাম্বার 1 হচ্ছে কেউ আনেনি। হি ইজ এ ডিফল্টার। বুঝেছেন তো রমেশ বাবু? নাম্বার 1 হচ্ছে এই লিস্ট কার্ডপোশন এনেছে, সমর্থন করুক না। নাম্বার 2, এই সাবজেক্ট নিয়ে কেউ কাঠমোশন আলোচনা করেনি। যদি কেউ করতো ওনার সাপোর্টে উনি কথা বলতে পারতেন, ঠিক আছে। এখন কি করে বলবেন উনি? আমি আপনাকে বলবো। আপনি হয়ে গেছে, প্লিজ। আল্লাহ এতজন বিষয়গুলো যেগুলো যুক্তি দিয়ে বলছে তো আপনাকে তো কে যুক্তি দিয়ে বলছে স্যার? অযৌক্তিক মানুষ তর্কাতর্কে চলে যান স্যার। ভালো না। ডিমান্ড নাম্বার আপনাকে আমি রেসপেক্ট থেকে বলছি, দরকার নেই, ভালো না তো এগুলো, দরকার স্যার। নেই। ডিমান্ড নাম্বার 30, অ্যাকাউন্ট নাম্বার হলো 3054, রোডস এন্ড বিল্ডিং। এখানে এই তো কাঠমোশনে, এই তো আরে ডিমান্ড 30 আছে স্যার। আমি দেখে বলছি। আরে কার্ডপোশন আর কেউ আনেনি। আরে দেখেই তো বলছি। না বলছি, আপনি দেখুন। আমি দেখেছি কে কে এনেছে বলুন। এটা কে লিস্ট করেছে? এই তো আছে। এই শুনুন মাননীয় সদস্য গোপাল বাবু, নির্মল বিশ্বাস এনেছে 11 নম্বর ডিমান্ড, নন সরকার 14 নম্বর ডিমান্ড, অনিমেষ দেববর্মা 19, অনিমেষ দেববর্মা 21, অনিমেষ দেববর্মা 27, অনিমেষ দেববর্মা 30, জিতেন চৌধুরী 30, অনিমেষ দেববর্মা 31, অনিমেষ দেববর্মা 32, অনিমেষ দেববর্মা 39, নয়ন সরকার 42, শৈলেন্দ্র চন্দ্রনাথ 61। কোথায় 13? আপনি তো বলছেন সাপ্লিমেন্টারি গ্র্যান্টস। আরে ভাই ওটা তো আছে, তাইলে এটা ভুল। ঠিক আছে, আর ওটা অন্য জিনিস। এটা হলো জিতেন বাবু প্লিজ আপনার সাথে একটু বুঝিয়ে দিন ওনাকে। হ্যাঁ, আমাকে তো পুরো বয়সে বুঝাতে হবে। গোপাল ছাড়ুন, হয়েছে। ঠিক আছে স্যার, বলবো উনি হেলথ সম্বন্ধে করতে চান, ওনাকে বলতে দিন। এই লোক অর্থাৎ উনি বলার জন্য বলা উচিত না তো, না গোপাল বাবু, না বলার জন্য স্কোপ ছিল। একটা
একটা সিস্টেমে থাকতে হবে। আরে সিস্টেমে আছি আমি। না না না, আপনি ওনার সঙ্গে মিলে সিস্টেমে গেছে। আরে না না না, মাননীয় স্যার ডিস্টার্ব করবেন না, আমি আপনার থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি আবার 3, 2, 1। আচ্ছা স্যার, এগ্রিকালচারের প্রবলেমটা হলো আমরা যে কাঠমোশন দিয়ে থাকি টু ফর দ্য ওয়ার্ক, নট টু কাট। আপনি সিনিয়র মেম্বার। হ্যাঁ, এখন মাছ মারাতে না না ধলাই না 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 না, একটা পোল শরীরের একটা প্রবলেম ছিল। সরি টু সে ইয়েস্টারডে অলসো সেম হকারের সই ছিল। আমি আপনার মাইকটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। প্লিজ, আপনি সিনিয়র মেম্বার, আমাকে বাধ্য করবেন। আপনি কি বলতে চান? সাবা তর্কাতর্কি চলে যাচ্ছে। প্লিজ আপনি চল, প্লিজ আপনি বসুন। আমি বলতে চাই আপনি দয়া করে বসুন। আপনি বলেছেন প্লিজ নিরপেক্ষ, এখন দেখছি আপনি নিরপেক্ষ নন। ঠিক আছে, আপনি স্যাটিসফাইড, যদি বসুন। মাননীয় জিতেন বাবু, আপনি বলবেন। আরে আমাকে কি কমপ্লিট করতে দেবেন না? না না, এই কোথায় মাছ মারা দেখে প্লিজ জিতেন। না না, জিতেন বাবু প্লিজ, জিতেন বাবু, নির্মল বাবু আর নয়ন সরকার বাবু বলবেন। কে? জিতেন বাবু বলুন। জিতেন বাবু প্লিজ, কাকু বলবো ফিনিশ। আই থিঙ্ক মাই এই বইটা যে ছাপিয়েছে, ডিমান্ড নাম্বার 21 এর পর ডিমান্ড নাম্বার 22টা নেই। দেখুন, ইট ইজ নট দেয়ার। না থাকলে ওই ডিমান্ড আসেনি। নো নো, ইন দি বুক ইটসেলফ, এখানে তো আছে। আপনি দেখুন, এটা প্রিন্টিং এর কোনো মিস্টেক হয়েছে দেখুন। এটা হতে পারে, কিন্তু শুনুন, প্রত্যেক ডিমান্ডে সাপ্লিমেন্টারি আসবে, এটা কোনো জাস্টিফিকেশন নেই এখানে। না না, উনি তো বলছেন দেখবো এগ্রিকালচার ইজ আরে আপনি তো বলছেন আরেক কথা, কাঠ মশলার কথা বলছেন একদম। জিতেন বাবু বলুন প্লিজ প্লিজ প্লিজ। না হই কেন ইন্ডিয়া? বলুন বলুন। মাননীয় স্পিকার স্যার, আমি যে ডিমান্ডের উপর কাঠ মোশন এনেছি এবং বিরোধীরা আরো যে সমস্ত এই কাঠ মোশন দিয়েছেন সমর্থন করে বলছি, আমি শুধু আমার ডিমান্ডের কথা বলবো, অন্য ডিমান্ড নয়। এটা নেগেটিভ বা পজিটিভলি বলছি। আমার ডিমান্ডের বিষয় হলো ফরেস্ট ম্যানেজমেন্ট। ফরেস্ট ব্যক্তিগতভাবে আমার এবং আরো অনেকের খুবই ইন্টারেস্টেড সাবজেক্ট, কারণ এনভায়রনমেন্ট, ইকোলজি, তার সাথে আমাদের যে সভ্যতা, আমাদের লাইভলিহুড, এভরিথিং তার সাথে কোরিলেটেড। আমাদের এই যে ফরেস্ট রিসোর্স, এটাকে রক্ষা করতে হবে। তো এই জায়গায় যে ত্রিপুরা রাজ্যের যে ফরেস্ট, এমনিতেই 60% আওয়ার টোটাল ল্যান্ড ইজ ফরেস্ট। এটা যে কোনো কারণে হয়ে গেছে, এবং এই ফরেস্টের উপরে বা ল্যান্ডের উপরে ভিত্তি করেই আমাদের মেজরিটি অফ ফ্যামিলিজ বা পপুলেশন, তাদের লাইভলিহুড। এর সাথে তো আমাদের রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ আছেন, তাদের জীবন, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই তো। এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু কয়েকটা সাজেশন দিতে চাইছি। একটা সময়তে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলাম, এ কারণে এর সমস্যা সম্পর্কে এবং সম্ভাবনা সম্পর্কেও কিছু নলেজ সেভাবে হয়েছে। তো আমি এই জায়গায় বলবো যে ফরেস্ট ম্যানেজমেন্টে সেখানে পাবলিকের ইনভলভমেন্ট ছাড়া, তার অ্যাসোসিয়েশন ছাড়া, যতই স্ট্রিনজেন্ট ল আমরা এনাক্ট করি না কেন, অ্যাপ্লাই করার চেষ্টা করি না কেন, বা এনফোর্সমেন্ট এজেন্সি যাই থাক না কেন, ইট ইজ ইম্পসিবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আমি বলবো যে এই ফরেস্ট ম্যানেজমেন্টে আরও বেশি কিভাবে ইলেক্টেড যে বিভিন্ন ইনস্টিটিউশন অর্থাৎ 3 স্টার পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি, ইভেন এমএলএস, এমপিস এদেরকে যুক্ত করা যায়, তার জন্য গভর্নমেন্টকে, ডিপার্টমেন্টকে আরো ভালো চিন্তা করতে হবে। সেকেন্ড হলো যে আমাদের রাজ্যের একটা ভালো অংশের যে মানুষ, তাদের জীবন জীবিকা যুগ যুগ ধরে এই জঙ্গলের মধ্যে, ফরেস্টের মধ্যে। ফরেস্ট অ্যাক্ট, এটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টই হোক বা রিকগনিশন অফ ফরেস্ট রাইট অ্যাক্ট এসছে বহু পরে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট, এটার ইমপ্লিমেন্টেশনে যদি ঠিক সেরকম ভাবে নজর দেওয়া না যায়, তাহলে আপনি আরেক দিক থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে যত টাকাই খরচ করুন না কেন, ফরেস্ট এনফোর্সমেন্ট হবে এবং হচ্ছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, মাননীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীও, যে আমাদের রাজ্যে প্রায় 1,25,000 পরিবার তারা ফরেস্ট রাইট অ্যাক্টে রাইট কনফার্ট হয়েছে, কিন্তু এখনো কিছু পরিবার রয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, জনপ্রতিনিধিরা যান, তারাও নিশ্চয়ই এই দাবির সম্মুখীন হন, বিশেষ করে এডিসি এলাকাতে। সেই সমস্ত পরিবারগুলোতে যেন ফরেস্ট রাইট অ্যাক্টে সে রাইট দেওয়া না হয়। তা না হলে কি হবে, জুম চাষ চলতে থাকবে, জঙ্গল কাটা চলতে থাকবে। আর এটা হওয়া মানে কি, এই যে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল লেভেলে, তারও কন্ট্রিবিউটর আমরা হই। আর ছোট্ট আকারে দেখা যায় আমাদের রাজ্য থেকে যতগুলি নদী বেরিয়েছে, সবটাই এই রাজ্যেই উৎপত্তি, এই রাজ্যের শেষ। এই নদীগুলোর নাব্যতা থাকবে না। নদী নাব্যতা না থাকলে পরে নদীর জল থাকবে না, সেচ হবে না, কৃষিতে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব যে এই একটা টাইম বাউন্ড নিয়ে করে, যে এখনো ফরেস্ট রাইটে যে সমস্ত ফ্যামিলি ক্লেম করেছে পায়নি, এটা দেখে এটা করা দরকার। থার্ড যেটা বলবো, যে ফরেস্ট ডিপার্টমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে এটা। হয়তো আমরা ভাববো না মুখ্যমন্ত্রী একদম যিনি চিফ, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে এটা যে কোনো লোকের যে আমাদের অভিজ্ঞতা, আরো অনেক ইম্পর্টেন্ট সময় তাকে দিতে হবে, দিতে হয়। আমি বলবো, টু গিভ জাস্টিস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, why not you are choosing another minister? আপনাদের অনেক উপযুক্ত মেম্বাররা আছেন, অভিজ্ঞ লোকরা আছেন। আই থিঙ্ক ইফ দ্যাট ইজ গিভেন দ্যাট রেসপন্সিবিলিটি, এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টেও বহু অভিজ্ঞ অফিসার আছেন অল ইন্ডিয়া লেভেলে, যে আমাদের উত্তর পূর্বাঞ্চলগুলোতে, রাজ্যগুলোতে যদি এই ফরেস্ট রিসোর্সকে যদি আমরা সেরকমভাবে ম্যানেজ না করতে পারি, লাইভলিহুডের দিক থেকে, ইকোনমিক জেনারেশন দিক থেকে, ইকো ট্যুরিজমের দিক থেকে, এবং ওভারঅল যে ইকোলজি, এনভায়রনমেন্ট, এটা খুবই জরুরি আজকে এই যুগে। এটা হবে না। কাজে এই দিকটা সরকার নজর দেবেন আশা রেখেই। এটা কাঠপোষণ মানে কি, আমাদের জাস্ট এটাকে শেয়ার করা, বক্তব্যকে দেখা। আমি হলে আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন মাননীয় বক্তব্য এগুলোর উপরে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী মহোদয়গণ। আপনার বলার নাই থাকে বলবেন, দীপঙ্কর কি জানি নাম, নয়ন বাবু বলবেন, বলুন। মাননীয় স্পিকার স্যার, তো আমি যে কাট মোশনটা এনেছি সেটা ডিমান্ড নাম্বার 14। তো বিষয়টা হচ্ছে ইলেকট্রিক যে ব্যবস্থা আমাদের রাজ্যে চলছে এটাকে নিয়ে। তো আমরা বিগত দিন লক্ষ্য করেছি, আমরা যখন ছোট ছিলাম রাজ্যের মানুষ হারিকেল ইউজ করতো, তারপরে খাস বাংলা যেটাকে বলে কুপি, কেরোসিন দিয়ে ইউজ করতো। তো ওইগুলো আমরা দেখেছি।
কিন্তু বিগত বাম আমলে যখন পালাটানা বিদ্যুৎ প্রকল্প চালু হয় সেই সময় থেকে সেগুলো উঠে গেছে রাজ্য থেকে। কারণ কেন রাজ্যে লোডশেডিং হয় না, ছিল না। কিন্তু বর্তমান অবস্থায় 2018 পরে রাজ্যে অনেক লোডশেডিং শুরু হয়েছে। এটা লোডশেডিং বলবো না আমি, কারণ কেন রাজ্যে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা আমাদের রাজ্যে আছে। এটা বিধানসভার তথ্য। আমার কাছে যে তথ্যটা আছে 2018-তে রাজ্য সরকারের তথ্য 741 মেগাওয়াট বিদ্যুৎ রাজ্যে উৎপাদিত হয় রাজ্য থেকে। তার মানে আমরা রাজ্যে ইলেকট্রিকের বা বিদ্যুতের দিকে স্বয়ংসম্পূর্ণ। তো স্বয়ংসম্পূর্ণ থাকার পরেও কেন আমাদের রাজ্যে সেই প্রবলেমটা হবে? স্ট্রাকচার আছে, হয়তোবা অনেক জায়গাতে বিদ্যুতের লাইন যায়নি, কিন্তু যেই জায়গাতে লাইন আছে, বাড়িতে কারেন্ট লাইন ঢুকেছে, ইলেকট্রিক পিলার আছে, সব আছে, কিন্তু বিদ্যুৎ থাকবে না কেন? আমার কথা হচ্ছে এই জায়গাতে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যা লক্ষ্য করেছি, বিশেষ করে গ্রামীণ এলাকাতে দেখা যায় যে আমাদের যে যন্ত্রণা, যে ইলেকট্রিক না থাকার যে যন্ত্রণা, ভোরবেলাও কারেন্ট চলে যায় ভোর 3টার সময়। তো অনেক সময় আমাদের এলাকা, যে এলাকাতে আমার বাড়ি, তো ওই এলাকাতে আমি নিজেও ইলেকট্রিক অফিসে ফোন করেছি যে কারেন্ট নেই কেন। ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক বলে যে দাদা, কুয়াশা করলে তার ভিজলে নাকি কারেন্ট যায়। এরকম আমি শুনেছি, আমাকে বলেছে। কেউ বিশ্বাস করুক না করুক, আমি কাউকে হেয় করার জন্য বলছি না, এরকম বলেছে আমাকে। যাই হোক, এটা তাদের ব্যাপার, তাদের টেকনিক্যালি ব্যাপার, তারা বলেছে। কিন্তু রাজ্যের যে আমাদের এই সরকার, মানে 18 পরে যে সরকার আসার পর বিভিন্ন সাব ডিভিশন আমরা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। বেসরকারি হাতে যে সংস্থা পরিচালনা করছে, লক্ষ্য করা যায় তাদের যে বিভিন্ন কিছু মেইনটেনেন্স করতে গেলে যা দরকার সরঞ্জাম তাদের কাছে নেই। তাদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা এরকমটাই বলে। যাই হোক, মেইনটেনেন্সের কারণে কারেন্ট আমরা পাচ্ছি না, কিন্তু রাজ্যে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছছে না। আমাদের কথা হচ্ছে যে বিদ্যুৎ যদি থাকে তাহলে মানুষ কেন পরিষেবা পাবে না? মানুষকে তো পরিষেবা পেতে হবে। এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। একদম ভীষণ কষ্ট হয়, কারণ কেন মানুষ এখন আধুনিক যুগে চলে যাচ্ছে, ইলেকট্রিক ছাড়া চলা যায় না। মোবাইল, টেলিফোন, যাই বলুন, সবকিছু ইলেকট্রিকের নির্ভরশীল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে মেইনটেনেন্সের ব্যাপারে এগুলো নজর দেওয়া হোক। আমি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা উদাহরণ, TSECL এর যে কর্পোরেশন, ওইখান থেকে 12,448 টাকা করে বিল নিয়ে নিচ্ছে। তারা বিল পাচ্ছে কত, মানে তারা কর্মচারীরা কত পাচ্ছে? 6,980 টাকা। তো তারা যদি এরকম পায় তাহলে তাদের সার্ভিস কিরকম হবে তারাও জানে, যে আমাদের বেতন হচ্ছে অত টাকা, আমি পাচ্ছি অত টাকা, সার্ভিস তো এরকমই হবে। তো এইরকম যে অবস্থা, তারপর আবার ইদানিং আরো 120 জনকে নিয়োগ করা হয়েছে। তো এইভাবে যদি চলে
যে যেরকম ন্যূনতম একটা চলতে গেলে যে পাওয়া দরকার তাদের স্যালারি, তো তাদের কাজেও তো গাফিলতি এরকমই থাকবে। যাই হোক, শূন্যপদ আছে বলেই তো সমস্যা হচ্ছে। শূন্যপদের সংখ্যা গ্রুপ কর্মরত কর্মচারী 105 জন শূন্যপদের সংখ্যা। গ্রুপ বি শূন্যপদের সংখ্যা 25। গ্রুপ সি শূন্যপদের সংখ্যা 182। গ্রুপ ডি শূন্যপদের সংখ্যা 196। মোট 508 জনের শূন্যপদ পরে আছে। এটা আমাদের বিধানসভার তথ্য, ঠিক আছে? তো শূন্যপদ যদি পরে থাকে তাহলে পরিষেবা কি করে পাবে মানুষ? যাই হোক, আমি অবিলম্বে বলবো কেন এসব করছেন? মনে যা ইচ্ছা বলছে এক জিনিস করে দিচ্ছে আরেক জিনিস। একজন যদি একটু লেসন না 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 কথা বলেন না তো, না কিছু যা ইয়ে করেন না, শুধুমাত্র বুঝেছি বুঝেছি। না না জিতেন বাবু, ইট ইজ ইউর ডিউটি। না 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 এটা বলছেন যে কি সিস্টেম
হবে, কি সিস্টেম আসলে বলছেন তো। কি আনুন? হ্যাঁ আনছেন। আর না 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 না, আরে বলছি। বলুন তো কি বলুন। জানেন না কিছু অল্প কথা। না 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 Keep yourself in the card motion frame. মাননীয় স্পিকার স্যার, আমি 61 নম্বর ডিমান্ড নোটের কার্ড মোশন আনছি। এটা ডিপার্টমেন্ট ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 3-4টা পয়েন্ট নিয়ে ডিসকাশন করব। এই জন্য এই অল্টারনেটিভলি যাতে এখানে পার্সোনাল গ্যারান্টি ল্যান্ড মর্গেজের মাধ্যমে যাতে সেখানে লোনের ব্যবস্থা করা যায়, সেই জন্য কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টারের কাছে আমার আবেদন থাকবে। সেকেন্ড নম্বর, আমার ওবিসি ওয়েলফেয়ার নিয়ে আমার কোয়েশ্চেন হচ্ছে যে প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা দেওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটা আমার মনে হয় ওনাকে তো নলেজ টোটাল জেনে আসতে হবে। তো ব্যয় বরাদ্দের দাবি সমস্ত মোটামুটি আলোচনা হয়েছে। এখন কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দগুলোর দাবি সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় মন্ত্রীদের নাম। আপনারা কি বলবেন? মন্ত্রীরা কেউ উত্তরে কে বল? রতনবাবু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডিপার্টমেন্টে দুটো কার্ড মোশন আসছে এবং একটা এনেছেন নয়নবাবু, আর একটা এনেছেন অনিমেষ বাবু। মোট 5 জন কার্ড মোশন এনেছেন, 12টা কার্ড মোশন এনেছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রীরা এখানে আছেন। আমার কার্ড মোশনগুলির যেটা এনেছে, আমরা কেন টাকা আনলাম আমার পক্ষে আমি যুক্তি দেখাচ্ছি। এই প্রসঙ্গে একটা বলি, বাবুকে বলবো সিরিয়াল নম্বর দেখবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডিপার্টমেন্টে দুটো কার্ড মোশন আছে।
এনেছে টোকেন কার্ড, পলিসি কার্ড আসবে না, কারণ সাপ্লিমেন্টারি ট্যাক্স, এটা কোনোদিনে আসবে না। এখানে আছে বইটা, এই বইগুলি কিন্তু বাক্স শোকেসে দিয়ে দিয়েছে অ্যাসেম্বলি ভালো করে পড়ার জন্য। এখন টোকেন কার্ডটা কি? ভেন্টিলেট স্পেসিফিক ত্রিপুরা এনেছিল। উদাহরণের জন্য আমাদের আছে, কিন্তু এই যে স্টাফ দেখছেন অ্যাসেম্বলি, সব এমএলএদের সাহায্য করার জন্য। অ্যাসেম্বলি স্টাফ অন্য কোনো কাজ নাই তাদের, টু হেল্প দি অনলি এমএলএস, এম আই রাইট? শুধু এমএলএদের সাহায্য করার জন্য। নতুন এমএলএ আমি এসে বসেছি, শিখি না, বুঝি না। দেখুন সমাচরণ ত্রিপুরা কিনেছে, that the amount of the demand be reduced by 100 rupees to a ventilate the specific grievance that need to take up the following diversion project under AIBP. মানিকপুর, করমছড়া, সোনাইছড়া, চন্দ্র স্পেসিফিক, গোপাল চন্দ্র রায়, নিজে শিখে নিতে হবে, কারণ আপনি যদি শিখে ফেলেন ওনার নেতৃত্ব চলে যাবে। ইট ইজ এ ডেঞ্জারাস প্লেস হিয়ার। এখানে কিন্তু দেখবেন অনিমেষ বাবু শেখাবে না, কিন্তু আমি সামনে বলছি শেখাবে না, 100% আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ নেতৃত্ব চলে যাবে। তো আমার মনে আছে বরজলা থেকে একজন এমএলএ জিতে এসে, আমি কেন টাকা চাইছি, আপনি টাকার বিরোধিতা করছেন। আপনি কি বলছেন? ভেন্টিলেট failure of government to ensure adequate uninterrupted power supply in the rural area. আমার বিষয় না, এটা আমার বিষয় না। আমার বিষয়টা কি? সাবসিডি।
এই কথাটা আজকে নতুন, আমি এই দপ্তর পেয়েছি এই জন্য নতুন শুনেছি, দিন দিন শেখার, বিশ্বাস করো আমি আশ্চর্য, আমি দেখতে আমি তো জানি না এবং হাতে করি। ওই আকিঞ্চন বাবু বসে আছে, 1 মিনিটে বুঝিয়ে দিয়েছে। টাকা কিন্তু ট্যারিফ বাড়ায়নি, কর্পোরেশন চলবে কিভাবে? এই জন্য গভর্নমেন্ট প্রত্যেক লোককে সাবসিডি দিচ্ছে, এই খবরটা কিন্তু আমি জানতাম না। সাবসিডি দিচ্ছে, এই সাবসিডি 20-21 দিয়েছে 40 কোটি, 21-22 দিয়েছে 47 কোটি, এবার দিচ্ছে 50 কোটি, আরো লাগবে। জেনারেল ডিসকাশন, এটা হতে পারবে না। তো এখানে কাকে কাকে সাবসিডি দিচ্ছি আমরা? কুটির জ্যোতি প্রকল্প, কুটির, আপনি বলছেন কুটির জ্যোতি প্রকল্পের টাকা আমি কেটে দেবো, কাট পোষণ মানে আপনি কেটে দিন। যদিও এটা বুঝি এটা সিস্টেম না, এটা একটা ভেন্টিলেট করার জন্য। 42,000 কুটির জ্যোতি প্রকল্পের লোক আছে, তারা কত মাসে দিতে হয়? আমার খরচ কত? প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়ে গড়ে 7 টাকা 37 পয়সা। আমরা কি 7 টাকা 37 পয়সা নেই? নো, আমরা নেই কত? আমরা 6 টাকা 16 পয়সা, আর বাকিটা সাবসিডি গড়ে। যেমন এই যে 4 টাকা করে প্রতি মাসে আমরা সাবসিডি দিচ্ছি কুটির জ্যোতিকে, তার টাকা উঠে কত? 62 টাকা, ওরা বিল করছে 58 টাকা। ডক্টর মানিক শাহ সরকার ওকে সাবসিডি দিচ্ছে 4 টাকা, কর্পোরেশন তার থেকে নিও না, আমি দিয়ে দিচ্ছি, দিস ইজ সাবসিডি। সেরকম ডোমেস্টিকে 4টা স্ল্যাবে সাবসিডি দিচ্ছে, কমার্শিয়ালে 5টা স্ল্যাবে সাবসিডি দিচ্ছে, এবং ইরিগেশন পারপাসে 2টো স্ল্যাবে সাবসিডি দিচ্ছে, ডিডব্লিউএস আমরা সাবসিডি দিচ্ছি, এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে। এবং দেখবেন টি গার্ডেনের ক্ষেত্রে আমরা সাবসিডি দিচ্ছি, এবং পঞ্চায়েতের স্ট্রিট লাইট ওর জন্য সাবসিডি দিচ্ছি, এবং এই শ্মশানে দেখবেন লাইট জ্বলে, কিন্তু কেউ না কেউ পয়সা দিতে হবে, তো সাবসিডি দিচ্ছি। এইভাবে সাবসিডির জন্য টাকা। সুতরাং এই টাকা আপনি বলছেন এই সাবসিডি বন্ধ করে দেব? নিশ্চয়ই না। এই জন্য বলছি, উনি অপোজিশন কোনোদিন ছিলেন না, উনি বুঝবে না কিভাবে কিভাবে কাঠ পোষণ করতে হয়। এই জন্য আমি জানি উনি শিখেছে কিনা জানি না, উনি জানে, কিন্তু প্রচুর জানবে না, লেখাপড়া আমার থেকে হিউজ নলেজ, হিউজ, কিন্তু আপনাকে শেখাবে কিনা আই মিন ডাউট। আমি এখনো দায়িত্ব নেই বলছি, আমি জানি এই অ্যাসেম্বলিটা আমি 31 বছর ধরে দেখছি, সেই বহু মিনিস্টার, চিফ মিনিস্টার সব দেখেছি, উত্থান পতন কত দেখেছি, আলবিদা দেখেছি, কত কিছু দেখেছি, কিন্তু কোনো দিন কেউ শেখাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, অপোজিশন শেখাবে না, কিন্তু অপোজিশন তারা কিন্তু লেখাপড়া দারুণ জানে, কিন্তু পরিশ্রম করবে কিনা আমি ডাউট। আমার এই বয়সে দায়িত্ব নিয়ে বলছি, একটা ইয়াং ছেলে হাত করে বলতে পারবে ইয়েস রতন না তোমার থেকে বেশি পরিশ্রম করে দেখে দেবো? 100% না। দায়িত্ব নিয়ে বলতে পারি, এদিকে নেসেসিটি, ট্রান্সলেট লাগবে। আপনাকে পাঠিয়েছে এখানে শুধু কথা বলার জন্য নয়, কথা আপনার কথা গ্রাহ্য হতে হবে। আপনি কথা বললেন, আমি তো কথা বলেছি, নো, কথা গ্রাহ্য করতে হবে। এবং কিছু কিছু পয়েন্ট আপনি তুলেছেন, চিফ মিনিস্টার আমার সাথে বলছে যে দারুণ বলেছে, তো আবার কোনোটা বলছেন এটা কি বললো, তো যেগুলি গ্রহণযোগ্য গ্রহণ করছেন, তো এই জিনিসটা আমি গ্রহণ করতে পারছি না, সরি। তো এটা আসলেই সিস্টেম অনুযায়ী হয়নি। সুতরাং সাবসিডির টাকা তো আমি গরিবের টাকা
এদের টাকা আমার দিতে হবে, সুতরাং আপনার কার্ড মোশন আমি মানতে পারছি না। সেকেন্ডলি, আমাদের মাননীয় সদস্য অনিমেষ বাবু নিতে হবে, সুতরাং আপনার কার্ড মোশন আমি মানতে পারছি না। আপনার ইয়ে হলো, সেকেন্ডলি আপনি RKBY রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ইয়ে এনেছেন, এই জায়গাটা আপনি ক্লিয়ার না, আমি বলে দিচ্ছি একটু আপনাকে। কেন্দ্র সরকার টাকা দেয় 90-10 শেয়ার, যখন পুরো টাকা আমি বাজেট এস্টিমেট ধরেছি ওই বড় বইটা, তখন যে টাকাটা পাঠিয়েছে আমি সে টাকা আমি তখন ওই পার্সেন্টেজ ধরছি। এখন আবার কিন্তু পার্সেন্টেজটা ওরা টাকা কমেছে, আমার অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য এখানে টাকা এনেছে। এবং আরেকটা জিনিস 19 দেখুন আমাদের এই দেখবেন এখানে 62,22,00,000 টাকা, আর মূল বাজেট বড় বইটা লাগবে, এই জন্য বলছি। ওই অফিসাররা বসে আছে, তারা কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ আমাদের টুপি পরিয়ে দেয়, কিন্তু কালকে 9:30 একটা কিন্তু রেখেছি যে না শুধু কাগজে লিখলে হবে না, এই বড় বই আনুন, ছোট বই আনুন। বড় বই ছোট বই এনে বুঝিয়ে দিয়েছে, এবং বুঝলে হবে না, কারণ আপনারা আরো শিক্ষিত, যে কোনো কোশ্চেন করতে পারেন, আমার প্রিপেয়ার করতে হবে। তো এখানে রিলিজ হয়েছে, তাহলে আমার এই টাকাটা কমে যাবে। আরেকটা জিনিস, এই যে ডিমান্ড নম্বর 27 আপনি এনেছেন, নম্বর ডিমান্ড হেড অফ অ্যাকাউন্ট 2401 অনিমেষ দা বর্মা বলেছেন ইকোনমিক। আইটেম নাম্বার 796 টা কি? 796 যে আনলেন এখানে 796টা দেখবেন কি, এটা হলো ট্রাইবাল সাব প্ল্যান। আপনি কি বলছেন ট্রাইবালের টাকা বন্ধ করে দেব? এইখানে একটু এইখানে যা কনফিউজড হয়ে গেছেন হতে পারে, তো আপনি তো নিশ্চয়ই বলবেন আপনি ভেন্টিলেট করার জন্য বলছেন। তারপর বলছি এবার টাকাটা কিসের কাজে লাগে, ওই টাকাটা আমি দেখছি, এই জায়গাটা আপনি ইম্পর্টেন্ট বলেছেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এটা 90% সরকার দেয়, আমরা 10% দেই। কৃষি, মৎস্য, পশুপালন একটা একসাথে খরচ এই বছর থেকে উঠে গেছে, বলছেন না শুধু কৃষি, উদ্যান, মৎস্য না। এবার এই ক্ষেত্রে এটা কিসের জন্য দেয়? কৃষকদের মূলত 3টা স্ট্রিম এঁকেছে। এক, উৎপাদনশীলতা বৃদ্ধি, 2, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, 3, ফ্লেক্সি ফান্ড, অর্থাৎ ফ্লেক্স হতে আপনি যেদিকে ইচ্ছে করতে পারবেন, আমার সুবিধা মতো রাজ্য সরকার ব্যবহার করবে। রাষ্ট্রীয় বিকাশ যোজনা এই যে বরাদ্দিত অর্থ টাকাটা করে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নোডাল দপ্তর ফাইন্যান্স, সেখান থেকে কৃষি দপ্তরকে দেয়। কৃষি দপ্তর 4টা ডিপার্টমেন্টকে ভাগ করে দিয়ে দেয়। তারা কিভাবে ঠিক করে? ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং বিএসসি হলো বিএসসি যদি কমিটি থাকে বা বিএসসি কমিটি থাকে, সেখানে তারা ঠিক করে দেয় বেনিফিশিয়ারির নাম। সেখানে 96% আমাদের যে কৃষক, তো সেখানে আমরা এটাগুলি করছি। এবার আপনার সুবিধার জন্য বলছি, 22-26 বছরে 21,200 হেক্টর জায়গা হাইব্রিড জাতের ধান চাষ জন্য আমরা এটা খরচ করেছি। 500 হেক্টর এলাকা সুগন্ধি জাতের ধান, 25,000 হেক্টর ICM পদ্ধতি মানে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রদর্শনী চাষের জন্য, এবং 5,500 হেক্টর এলাকায় ডাল, মাসকলাই, তৈলজাতীয় শস্য, সরিষা, এবং কৃষকদের মধ্যে 500 টাওয়ার, ওই যে ইনফ্রাস্ট্রাকচার 500 পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত 1,55,238 জন কৃষক বেনিফিট হয়েছে, এবং আরো বাকি রয়েছে। এখন পর্যন্ত খারিফ কমপ্লিট, কিন্তু রবিটা বাকি আছে। এখন প্রশ্ন হলো, এই যে আপনি খরচ করছেন, দপ্তর আপনাকে লিখে দিয়েছে আদৌ এরা টাকা পেয়েছে কিনা? ইয়েস। কোথায় যাবেন? তুলাশিকর কৃষি মহকুমায়, কল্যাণপুর কৃষি মহকুমায়, খোয়াই কৃষি মহকুমায়,
এবং তেলিয়ামুড়া কৃষি মহকুমায়, আপনার ডিস্ট্রিক্টেরটা শুধু বলছি, পদ্মবল কৃষি মহকুমায়, ওই যে সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার এখানে লিস্ট পাবেন। কে লিস্টটা কে দিয়েছে? ইলেক্টেড বডি, তারা দিয়েছে। সেখানে দেখবেন কাকে কাকে দিয়েছে এবং কে কত টাকা পেয়েছে। মাঝখানে কেউ টাকা ধরনের সুবিধা নেই, ডিবিটি সিস্টেম। এই কথাটা কিন্তু অপোজিশন বেঞ্চ কেউ বুঝতে পারছেন না। আপনারা আগের মতো ক্যাশ টাকা পকেট টাকা দিলাম, জ্বর উঠছে না, মোদিজি এই জিনিসটা করে দিয়েছে সারা পৃথিবীর মধ্যে। এই ক্ষেত্রে অনলাইন সিস্টেমে এই যে নামটা চাইবে, সেগুলি আপনাদের কোন ব্লকে কত, সেটা পর্যন্ত আমার কাছে লিস্ট আছে। তো আপনি বললে নিশ্চয় দেবো। সুতরাং আপনি যে কার্ড পোর্শন এনেছেন, বললেন কার্ড পোর্শন এনেছেন, এটা আমি সমর্থন করি। টু হেল্প ইউ আই টেল ইউ, আপনারই দপ্তর হবে বেনিফিশিয়ারি। আমি দেখেছি এই 2 বছরে বেনিফিশিয়ারি ওখানটাই টাকা গেছে, বাট দ্যাট হ্যাজ বিন টেকেন, ইমপ্লিমেন্ট আর হলো না। আমি তো কৃষকদের টাকা দেবো, এটা যদি না কৃষকদের টাকা দেবো, আমি তো ওই নানা বললে হবে না, আমি পঞ্চায়েত প্রধানের কাছে টাকা দেবো না। তো কৃষক টাকা পাচ্ছে, কৃষকের ওইখান থেকে উঠিয়ে এটা না হচ্ছে না। ওখানে এটা যদি আপনি যদি আপনাদের শুনুন, পাহাড় তো সবটা আপনাদের, ডু সামথিং বলুন এই টাকা নিয়েছে, দে টাকা ব্যাক করে, আমি বলছি। তো যাই হোক, ইমপ্লিমেন্টেশনটা ঠিক আছে নিশ্চয়ই আপনি তবু ভেন্টিলেট করেছেন। কিন্তু আমি তো কার্ড পোর্শন অ্যালাউ করতে পারবো না। আরো ট্রাইবেল সাপ্লাইয়ের টাকা আমি মোটেই করবো না, কারণ আমার এলাকার ট্রাইবেল মানুষ আছে। যদিও একটু কম ভোট দিয়েছে আমাকে, আপনাদেরকে বেশি ভোট দিয়েছে, কাজ হয়নি, কিন্তু কাজ হয়েছে। পারপাস সার্ভ, মোহনপুরবাসীর জয় হয়েছে, ট্রাইবেল নন ট্রাইবেলের জয় হয়েছে। আমি জিতেছি বড় প্রশ্ন না, সবাই জয় হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব, আপনি যেটা ভেন্টিলেট করেছেন 100% এই অ্যাপ্রিসিয়েট। আমি এই জন্য বলছি, আমি বলছি না আমি এক্সপার্ট, কিন্তু আমাকে বললে আমি হেল্প করব। আমি আগামী নির্বাচনে তো দাঁড়াতে নাও পারি। আমি চাই আমাদের ওই যে আমাদের মুখ্যমন্ত্রী চায় একটা বেস্ট টিম। ও যেমন ভুলে গেছে, একদম কাত হয়ে থাকে, কি করে বস এমন কিচ্ছু না, আমার তুলনায় এই বরঞ্চ 6 মাস কম হইব, কিন্তু এত কাজ হয়ে শরীর ফিজিক্যালি ঠিক না থাকলে ঠিক আছে। উনিও ইয়াকে বলেছে, গভর্নরকে বলেছে। তো আমরা আপনি এক্সপার্ট, আপনারটা আমি রেফার করছি। আপনি আসেন হাউজে, এই জন্য আপনার টানছি বিশেষ করে। কার্ড পোষণ কিভাবে দিতে হবে তাদেরকে বলে দিতে হবে। তো সরি আচ্ছা, থ্যাংক ইউ। এটা তো খুশি হয়েছে তো, সরি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাইরে যাইয়া পায়েও ধরুন, ডোন্ট ওয়ারি, বস। কিন্তু বিভ্রান্ত করো না, তুমি তো শেপ পাও না। প্রবলেমটা হয়েছে তো এখানে, শেপ পাও না। এই তো সিএম সাহেব এপ্রিসিয়েট করে আপনারে, কিন্তু কইলেও মুশকিল, তাজাইও উঠেন তো মুশকিল, সেই জন্য। তো যাই হোক, আমি অনুরোধ করব, আপনি তো এক্সপার্ট, ওরাও এক্সপার্ট, বিশ্বকতও ছিল, বিশ্বকত বাবুও ছিল, সবাইকে ওরা কিন্তু এক্সপার্ট, ইংরাজি, কব্বরক, হিন্দি, বাংলা নাইসলি বলে, কিন্তু পরিশ্রমটা বোধ কম করে আমার ধারণা। সুতরাং এটা আমি বড় ভাই হিসেবে বললাম, আদারওয়াইজ নেবেন না। বিধানসভার টাইমটা যেন আমরা নষ্ট না করি। মূল জিনিসটা বারবার মুখ্যমন্ত্রী বলছে, পবিত্র বিধানসভা, এটাকে ইউজ করুন। এখানে কিন্তু কৃতিত্ব দেখানোর জায়গা। বোম্বেতে কাজ করেছেন, ওটা একটা স্টাইল, এখানে স্টাইলটা কিন্তু আলাদা। এখানে আপনি ইউল বি দ্য হিরো। এমন একটা জায়গা পেয়েছেন, ট্রেজারি বেঞ্চে কিন্তু স্কোপ কম। ওই দেখেন না, নোয়াতিয়া বারবার উঠে আমি বসিয়ে দিই, নো স্কোপ। সুতরাং কিছু শেয়ার করছে। মাই এইম ইজ নট টু বিকাম হিরো ইন দিস হাউস। না, এখানে জনগণের যদি কাজ হয়, জনগণের হিরো, আই ওয়ান্ট দ্যাট। ইয়েস, জিরো হয়ে যায়, ইয়েস, লেট মি বিকাম জিরো, বাট দি ওয়ার্ক অফ দি পিপল না, জনগণের জন্য হিরো হতে হবে। আমি হিরো হতে হাউসে আসিনি, জনগণের জন্য হিরো হতে হবে। ক্ষমা চাইবো। না, ঠিক আছে। আর যেগুলো ভেন্টিলেট করেছি, প্লিজ ইমপ্লিমেন্ট ইট। কার্ড মোশনস আমার মনে হয় আর কোনো পার্টি করবার দরকার আছে তোমরা? না, আমার মনে হয় দরকার। সুতরাং
আমাদের যারা এনেছে, আমাদের মন্ত্রীরা শুনেছে, অফিসাররাও শুনেছে, ভেন্টিলেট কোন কোন জিনিস করেছেন নোট করে রেখেছে। সুতরাং ডক্টরকে বলে দেবে আপনাদের বিষয়, যেমন ওই দিন বলেছে কি জানি একটা পাম্প ট্রান্সফার পাওয়ার স্টেশন। সুতরাং আমি নোট করেছি, সাথে সাথে বলেছি। আমি এমনও ভেবেছি আপনাদের বেঞ্চে যাব, আপনাদের রুমে গেলে আপনাদের কি কি প্রবলেম আছে যদি টুকটাক করে দু একটা জিনিস আপনাদের কনস্টিটুয়েন্সি সিপিএম এর যে স্ট্রেংথ আছে, কংগ্রেসের এটা লাগবে না, তারা এমনি সলভেন্ট। তো তো আপনাদের সাথে আলোচনা করে কি কি করতে হবে। আজকে শেষ দিন, আমার মনে হয় আমরা কার্পোরেশনগুলি সবার পক্ষ থেকে বিরোধিতা করে, মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশন দিলে আপনার পক্ষ থেকেও বলে দিই আমরা এই কার্পোরেশনের বিরোধিতা করছি। সবাই আগামী দিনে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। গোপাল রায় কাইতেছে যে কথাটা এক্সপান্ড করে। ঠিক আছে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনারেবল স্পিকার স্যার, এই নেক্সট বিজনেসে যাওয়ার আগে একটা প্রপোজাল আমি এই হাউসে আনতে চাই, যদি আপনি পারমিশন করেন। বলুন স্যার, আমার একটা প্রপোজাল আছে, সেটা হচ্ছে আমরা অন্য একটা ইস্যুতে আমরা 3 দিন ধরে বিধানসভা, আজকে লাস্ট ডেট, আমরা প্রথম দিন থেকে আমাদের নতুন বিধায়করা বড়কে ভাষণ রাখছেন, আমি নিজেও রেখেছি। এখানে যারা বড় ভালো করে বুঝেন না, ওরা যদি রেজ করে যে বড়টা শেখার জন্য যদি ওরা একটু ক্লাসের ব্যবস্থা করে, আমাদের এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, উনি মন্ত্রী আছেন, উনি যদি একটা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নেক্সট সেশন থেকে আমরা বড় বললেও আপনারা সহজে বুঝে যেতে পারবেন। সেটাই ঠিক আছে, এই প্রপোজালটা আমি মাননীয় স্পিকার স্যার, দীপঙ্কর বাবু, এক মিনিট, একটা সাজেশন। যেহেতু এটা এসছে, why don't that interpreter, can't we introduce that interpreter system? ককবরকে যখন কেউ বলবে, এটা বাংলা দিয়ে বলতে থাকবে, যখন বাংলা দিয়ে কেউ বলবে ককবরকে বলতে থাকবে। I think we can মাননীয় introduce অধ্যক্ষ মহোদয়, আমি আমাদের অপোজিশন লিডারের সাথে আমি একমত। এরকম যদি মেকানিজম আগামী দিনে বললে ভালো হয়, কারণ এটা তো খুবই আনন্দের বিষয় যে যার যার ভাষায় কথা বলবে, এটা সাংঘাতিক জিনিস। তো এটা যদি ট্রান্সলেট হয়ে আসে, যেটা পার্লামেন্টও আছে, সেটা আমরা কানে শুনবো, অসুবিধা নেই। এবং যদি এটা ব্যবস্থা করা যায়, আমার মনে হয় খুব ভালো ভালো উদ্যোগটা আপনি নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট প্লিজ। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই নতুনভাবে এখানে এসেছি, তো বিধানসভা খুব স্বল্প সময়ের জন্য হয়, 3 দিনের জন্য হয়, এটাকে একদিন বাড়িয়ে আমরা অন্য বিষয়গুলো বলবো না, এখানে অনেকটা সময় চলে যায়, একটা তর্ক বিতর্ক। আপনার বিএসসি মেম্বার তো দিয়েছিলেন নির্মল বাবু, নেক্সট যখন বিধানসভা হবে তখন আপনাদের যে বিএসসি মেম্বার আছেন উনি যাবেন, তারপরে সব একটা দিন যাতে আমরা সব এমএলএরা আমাদের এলাকার সমস্যাগুলো বলতে পারি, বলবেন ব্যবস্থা যাতে অটোমেটিক বলবেন যে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ কেন ককবরকটা শিখলাম না ফ্রম আওয়ার চাইল্ডহুড। খুচখাচ ইংরেজি, খুচখাচ হিন্দি আমরা, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কোপ আপ করতে পারিনি, কিন্তু যেহেতু আমাদের রাজ্যের একটা চালু ভাষা, সুতরাং আপনার এটা খুব অ্যাপ্রিসিয়েবল। এবং যদি আমরা শিখতে পারি, আর নতুন ভাষা শিখলাম, যখন দেখি অনেক বিদ্বান ব্যক্তিত্ব 5টা 7টা ভাষা জানেন, আমাদের কষ্ট হতে পারে, আমি কেন পারলাম না, এটা অনেকেরই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো, যিনি আমার অনিমের প্রস্তাবটা, এটা যেন আমরা দোভাষীর মাধ্যমে ওই যে অটোমেটিক ইন্টারপ্রেটার সিস্টেম যেন আসে, পার্লামেন্টে যেটা আছে। এখানে আপনার অ্যাসেম্বলি থেকে, আপনার সেক্রেটারি অ্যাসেম্বলি সেক্রেটারি কিন্তু আপনার,
আপনার সেক্রেটারির মাধ্যমে একটা বা আপনার মাধ্যমে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রপোজাল পাঠাবেন টু ফিল আপ দি পোস্ট সো দ্যাট ইন্টারপ্রেটার হতে পারে। ফাইন, না ইন্টারপ্রেটার আমরা অটোমেটিক হচ্ছে, আমরা কানে দিলে পরে ককবরে বললে বাংলায় বলবে, ককবরে শুনবেন। ঠিক ঠিক ফাইন। আর সেকেন্ড থিং আই ওয়ান্ট টু tell our honorable Parishadya Mantri that today you have learned us as a school teacher and we are student. Excellent. Excellent. যেভাবে আপনি শিখিয়েছেন এবং আমি from my I am very grateful from 2008 হাতে কলমে শিখিয়ে দিয়েছেন কিভাবে বলতে হয়, কিভাবে আনতে হয়। না আজকে শিখলো। আমি সবাইকে অনুরোধ করব যাদের এটা শেখার শেষ মাননীয় নতুন বাবু আজ রেডি আছেন, শিখিয়ে দেবেন সবাই। আপনার থেকে বেশি কে জানে? অ্যাসেম্বলি স্টাফ আছে, এক্সপার্ট। ওকে, ঠিক আছে। অ্যাসেম্বলিতে লোক আছে, ঠিক আছে, আমি বিনয় দেখাচ্ছেন। ওকে, একটু মাননীয় মন্ত্রী মহোদয় বলুন। যখন উনি বিরোধী দল নেতা ছিলেন, আমাকে যেটা শিখিয়েছেন তখন এটা নিউ এডিশন বেরিয়ে এসছে আজকে। উনি বিরোধী দলনেতা হিসেবে কাঠের উপর বক্তৃতা করতে গিয়ে দুনিয়ার আলোচনা করতেন, এবং যখন ওরা বাধা দিত উনি বলতেন না আপনি রমেন্দ্র চন্দ্র দেব আমাদের স্পিকার ছিলেন, মাননীয় বিরোধী দলনেতা, আপনি আপনার দেবনাগরিক অক্ষর হবে না বাংলা ভাষা হবে না রোমান হবে, এটা তো মূলত আগে ঠিক করতে হবে, নাইলে কোনো ভাষা উন্নতি হবে না। এটা আগে ঠিক করে তারপরে। রঞ্জিত বাবু প্লিজ প্লিজ প্লিজ, বেশি কথা বলবো প্লিজ, আমি বলছি রঞ্জিত বাবু এই যে না কেউ যদি ইংরেজিতে কথা বলে এটা কি এটা কি স্কটল্যান্ড ইংলিশ হচ্ছে না আমেরিকান ইংলিশ হচ্ছে? আমরা শুনি, বাস, দরকার নেই। আচ্ছা, ওকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, হ্যাঁ বলুন। এটা অন্য বিষয়। কাঠমোশন নিয়ে আমরা প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি বিরোধী দলের সদস্যদের থেকে। আচ্ছা, জাস্ট এ মিনিট, 5টার উপর বেজে গেছে, হাউস তো চলবেই, এটা তো আমাদের হাউস অনুমতি নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় লিডার অফ অপোজিশন, আমাদের আরো বিজনেস থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? বলুন। তো আমরা আলোচনা করেছি, আমরা অনেক কিছু জেনেওছি, নতুন কিছু মাননীয় পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা থেকে। কিন্তু যারা কাঠমোশন এনেছে, এখানে দেখবেন সিরিয়াল নাম্বার 12 অব্দি আছে, প্রায় 5-6 জন সদস্য কাঠমোশন এনেছে। আমারও 2টো কাঠমোশন ছিল, ডিমান্ড নাম্বার 11 এবং ডিমান্ড নাম্বার 21। ডিমান্ড নাম্বার 11 এবং ডিমান্ড নাম্বার 21 কাল রাত 12টা পর্যন্ত অফিসারদেরকে নিয়ে বসে আমরা কাঠমোশনের রিপ্লাই তৈরি করেছি, এবং বিভিন্ন দপ্তর, আপনি জানেন যে একটা দপ্তরের সঙ্গে আরেকটা দপ্তর জড়িত রয়েছে, দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে 12টা-1টা পর্যন্ত আমরা রিপ্লাই তৈরি করেছি। প্রথম যে কাঠমোশনটা এনেছেন আমার দপ্তরে, ডিমান্ড নাম্বার 11, শ্রী নির্মল বিশ্বাস, failure of government to provide adequate water flow in the Gumoti and Howrah river. এটা ওয়াটার রিসোর্স যেমন যুক্ত, ঠিক তেমনি আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেখানে যুক্ত রয়েছে, সেটা আমরা প্রস্তুত করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে বিরোধী দলনেতা 5বার 6বার কাঠমোশন নিয়ে আলোচনা করলেন, বা অন্যান্য সদস্যরা কাঠমোশন নিয়ে আলোচনা করতে চাইলেন। একটা আশ্চর্যের বিষয় দেখলাম যে সিপিআইএম বেঞ্চ থেকে যিনি কাঠমোশনটা এনেছেন, সদস্য নির্মল বিশ্বাস, উনি অ্যাবসেন্ট। এখন কাঠমোশন নিয়ে যদি আলোচনাই না হয়, কারণ ইনিশিয়াল স্টেজে আমরা বলেছি যারা কাঠমোশনটা এনেছে তারা আলোচনা করবে, এবং এটাকে যদি কেউ সমর্থন করতে চায় তারা করতে পারে, এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত। কিন্তু যারা এনেছে কাঠমোশনটা, নির্মল বাবু, উনি প্রায় 2 ঘন্টা ধরে অ্যাবসেন্ট রয়েছে। তো কাঠমোশন দেওয়ার জন্য দেওয়া হয়েছে, হেলদি ডিসকাশনের জন্য দেওয়া হয়নি। তা আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো, বা আপনার কাছে আমি আহ্বান রাখবো, যে যখন কোনো বিষয় উত্থাপিত হবে, সে বিষয় নিয়ে যে মেম্বার এই বিষয়টাকে উত্থাপন করবে, ওই মেম্বার যেন প্রেজেন্ট থাকে।
let there be a precedence in this house. এই জিনিসটা আপনি আগামী দিনে মাননীয় অত্যন্ত স্পিকার মহোদয়, নির্মল বিশ্বাস উনি অসুস্থ, হাউসে আছে আর মানে আমাদের ইয়েতে আছে। না, আমরা এটা বিগত দিনেও দেখেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের 5 বছরে 5 ঘন্টাও হাউসে ছিলেন না, 5 বছরে 5 ঘন্টাও হাউসে ছিলেন না। তো সেই জিনিস আমরা দেখে অভ্যস্ত। তো আমি বলবো যাতে এত একটা হেলদি ডিসকাশন, আজকে হাউসের লাস্ট দিন, মানুষ দেখছে, রাজ্যের মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যার খুশি আসবে যাবে চলে যাবে, তবে কোশ্চেন দিয়ে লাভ কি? ঠিক আছে, অফিসারদেরকে রাত্রে 1টা পর্যন্ত খাটিয়ে লাভ কি? এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর আলোচনা তো হয়ে গেল, এখন আমি ব্যয় বরাদ্দ দাবিগুলোকে ভোটে দিচ্ছি। ভোট আগে কাট মোশন তারা বলবে, তারপর আমরা পালিশ হয়ে যাবে। অতিরিক্ত ব্যয় বরাদ্দ দাবি রয়েছে, এগুলো আলোচনা এখন ভোট গ্রহণ করা হবে। তো কাঠমোশনের পক্ষে যারা এনেছেন ওনারা এখানে তো অ্যাকচুয়ালি ইয়েতে দেয়নি। কাঠমোশনের পক্ষে যারা আছেন তারা হা বলবেন, আপনাদের যারা না বিপক্ষে বলেছেন তারা না বলবেন। তাহলে আমি মনে করি হা বলেনি, না জেলা বলেছেন, অটোমেটিকলি এটা সর্বসম্মতক্রমে গৃহীত হলো। না, এটা ইয়েতে আসতে হবে তো অতিরিক্ত। মাননীয় সদস্য মহোদয়গণ, আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2022-23 আর্থিক সালে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচিত ব্যয় বরাদ্দ হয়ে গেল আমাদের। Honorable members, now I am putting the demands for supplementary grants for the financial year 2022-23 to vote. The demands for supplementary grants for the financial year 2022-23 was presented to the House on 24/3/23 by the Honorable Minister in charge of the Finance Department. Demand number 3, sum not exceeding 14,42,50,000. Demand number 5, sum not exceeding 24,07,62,000. Zero number 6, sum not exceeding 30,14,20,240. Demand number 13, sum not exceeding 253,18. Number 31, sum not exceeding 1013480333. Demand number 33, sum not exceeding 13045,000. Demand number 35, sum not exceeding 2373620,960. Demand number 39, sum not exceeding rupees 71,35,000. Demand number 40, sum not exceeding 97,98,71,000. Demand number 48, sum not exceeding 133,95,000. Demand number 49, sum not exceeding 20,33,13,000. Demand number 51, sum not exceeding 69,50,21,000. Demand number 52, sum not exceeding 41,04,15,4,000. Demand number, I am repeating demand number
52, sum not exceeding 4104154000. Demand number 58, sum not exceeding 14000000. Demand number 60, sum not exceeding 18222000. Demand number 62, sum not exceeding rupees 6439400000. Demand number 64, sum not exceeding rupees 3400. Demand number 34, sum not exceeding 1110. Number 21, sum not exceeding 41106600. Demand number 59, sum not exceeding rupees 5240900. Demand number 37, sum not exceeding rupees 1250000. Demand number 41, sum not exceeding 20852999000. Demand number 42, sum not exceeding 663830000. Demand number 54, sum not exceeding 148000. Demand number 9, sum not exceeding 672000. Demand number 19, sum not exceeding 15777900. Demand number 53, sum not exceeding 1820000. Demand number 20, sum not exceeding rupees 16, repeating 166000. Demand number 29, sum not exceeding 7134000. Demand number 12, sum not exceeding 6825000. Demand number 32, sum not exceeding 15000000. Demand number 57, sum not exceeding 4397600. As many as are of that opinion will please say ayes. As many as are of the contrary opinion will please say noes. I think ayes have it, ayes have it, ayes have it. The demands are passed. সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 23 দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2023 উত্থাপন। এখন আমি অর্থ দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে এই বিলটি সভা উত্থাপন করার জন্য অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 1 of 2023 on the table of the House.
এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of the 23 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে এই বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of 2023 এই সভার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Honorable Speaker, sir, the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of 2023 be considered by this August House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, যারা হা বলে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগত হয়, এই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলে তারা সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতে গৃহীত হইল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি অর্থাৎ শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অথবা বিলের অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের শিরোনামটি বিলের সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। সভার পরবর্তী কার্যসূচি হল the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of 2023 পাশ করার জন্য সভা প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Speaker, sir, the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 1 of 2023 be passed. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। ফিনান্সিয়াল ইয়ার ফ্রম 2018-19 to 2020-21 সভার পরবর্তী কার্যসূচি হল 18-19, 2018-19, 2019-20 এবং 2020-21 আর্থিক বছরগুলোর ডিমান্ডস ফর অ্যাক্সেস গ্রান্টস এর অনুমোদন চাওয়া, ভোট গ্রহণ। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে উক্ত অর্থ বছরগুলির অ্যাক্সেস গ্রান্টস এর অনুমোদন চাওয়ার কারণ Honorable Speaker, sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023, within bracket the Tripura Bill number 5 of 2023 for regulation of excess expenditure on the table of the House. সভার পরবর্তী কার্যসূচি হল 2018, 2019, 2020, 2019, 2020, 2020, 2021 অর্থ বছরগুলোর ডিমান্ডস ফর অ্যাক্সেস গ্রান্টস এর সভা থেকে অনুমতি প্রদানের জন্য ভোট গ্রহণ। ডিমান্ডস ফর access grants relating to expenditure of the government of Tripura for 2018-2019, sum not exceeding rupees 209425,908. Demands for excess grants relating to expenditure of the government
of Tripura for 2019-2020, sum not exceeding rupees 745,78,961. Demands for excess grants relating to expenditure of the government of Tripura for 2020-2021, sum not exceeding rupees 221,69,39,278. যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যারা আমি মনে করি হা বলবেন তারা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ এই উক্ত অর্থবর্ষের ডিমান্ডস ফর এক্সেস গ্রান্টস সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সবার পরবর্তী কাজ ঠিক আছে স্যার, আপনি তো বসিয়ে দেন। এক কথা বলছি, প্রত্যেক বছর বাজেট হয়, এস্টিমেট বাজেট এবং সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হয়। তারপরেও 2018, 19, 19, 20, 20, 21, 21, 22, 22, 23 আমরা এখন পাস করছি, ঠিক আছে, অ্যাক্সেস তাইলে এই এক্সপেন্ডিচারগুলি এখন যেমন এক্সেস এক্সপেন্ডিচার আমরা গ্র্যান্ট করলাম, তখন প্রতিটা বছর করা হয়নি কেন? ব্যাপারটা এখন তো সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এখনই পাস করলাম, তাইলে প্রতি বছর 2018, 19, 19, 20, 20, 21, 21, 22, 23 এই 5 বছর সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এখানে পাস হয়েছে। তাইলে এই টাকাগুলি আবার আমরা অতিরিক্ত টাকা যে গ্র্যান্ট করব, দিস ইজ দ্য ফেলিউর অফ দিস গভর্নমেন্ট। টাইগার अभी तो जिंदा है। আর না ঠিক আছে স্যার, এটার কি এক্সপ্লেনেশন? আচ্ছা ঠিক আছে, হবে। সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023, দি ত্রিপুরা বিল নাম্বার 5 of 2023, নাম্বার 2 অ্যাপ্রোপ্রিয়েশন, নাম্বার 2 দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023। আচ্ছা ত্রিপুরা বিল আচ্ছা, নাম্বার মাননীয় সদস্য পাসের পরে নি কয় কথা। আচ্ছা, পাস হয়ে গেলে তার কথাবার্তা নাই। এখন আমরা করতে পারেন সরি, আর কিচ্ছু না, এখন আর কিচ্ছু না, পাস হয়ে গেছে। আপনি তো প্রতিবাদ করলেন না না বলে। দি নাম্বার 2 দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023 within bracket the Tripura bill number 6 of 2023. Number 3 the Tripura appropriation bill 2023 within bracket the Tripura bill number 7 of 2023 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলগুলি সবাই একত্রে উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে আমি অনুরোধ করছি। 2023 bill number 5, 6 and 7. Yeah. Honorable Speaker, sir, the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 5 of 2023, be considered by this August. And pass out. And pass out. And pass. And be passed. And be passed. And be passed. And be passed. And be passed only. বিল নাম্বার 6, বিল নাম্বার 7 বাকি আছে তো প্রাঞ্জিত বাবু বিল নাম্বার 6 and 7 বাকি আছে, ওটা তো 5 করলেন। এটা তো আরেকটা। হ্যাঁ, একই সঙ্গে আলো এবার বিল নাম্বার 5 কমপ্লিট হবে। 5, 6, 7 একসঙ্গে বলে দেন। সবই করে দেন। Honorable Speaker, sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 6 of 2023 for regularization of excess expenditure on the table of the House. The Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 6 of 2023 be considered by this August and be passed. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো 7 নম্বর বলেন না, বিল নাম্বার 7। Yes. Respected Speaker, sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 7 of 2023 for regulation of excess expenditure on the table of the House. ঠিক আছে।
2023, the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 7 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা পক্ষে আছেন তারা পক্ষে আছেন তারা না বলবেন, যেহেতু না বলার কেউ নেই, যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব সভা অনুমতি দিয়েছে, কাজে বিলগুলো উত্থাপিত হয়ে গেল। সভায় উত্থাপিত বিলগুলির প্রতিলিপি মাননীয় সদস্য গভর্নমেন্ট বিজনেস লেজিসলেটিভ সরকার বিকাশ সভার পরবর্তী কার্যসূচি হলো Tripura Appropriation Bill 2023, Tripura Bill number 5 of 2023, Tripura Appropriation Bill 2023, Bill number 6 of 2023, Tripura Appropriation Bill 2023, Bill number 7 of 2023 এই সভার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করছি। এটা তো পাশে এক লাগে প্লিজ বিলের ধারাগুলো এগুলি কি? হ্যাঁ, টেকনিক্যাল বিষয়, সাধারণত করের রেকর্ডটা ঠিক রাখার জন্য এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না। ওকে, শুদ্ধ থাকলে এটা একটা সিস্টেমের মধ্যে আপনার সেক্রেটারি থেকে আপনি ঠিক করবেন, টেকনিক্যাল ঠিক আছে, আপনার সেক্রেটারি থেকে আপনি ঠিক করবেন, টেকনিক্যাল ঠিক আছে। Excluding charges, expenditure of 856092900 be granted to us, defraying the charges for the following services and purpose for the part of financial year ending on 31st March 2024. Namely, demand number 1, sum not exceeding 9276700. Demand number 3, sum not exceeding 32640000. Demand number 4, sum not exceeding 15007000. Demand number 5, sum not exceeding 53164800. Demand number 6, sum not exceeding 165727700. Demand number 7, sum not exceeding rupees 1382000. Demand number 8, sum not exceeding 2142400. Demand number 9, sum not exceeding 3691700. Demand number 10, sum not exceeding 681152700. Demand number 11, sum not exceeding 12941700. Demand number 12, sum not exceeding 14863330. Demand number 13, sum not exceeding 611467300. Demand number 14, sum not exceeding 86627400. Demand number 15, sum not exceeding 143382300. Demand number 16, sum not exceeding 261362700. Demand number 17, sum not exceeding 25465000. Demand number 18, sum not exceeding 1460300. Demand number 19, sum not exceeding 265315800. Demand number 20, sum not exceeding 45103800. Demand number 21, sum not exceeding 36543200. Demand number 22, sum not exceeding 232043300. Demand number 23, sum not exceeding 152010800. Demand number 24, sum not exceeding 59923300. Demand number
92, 67, 000. Demand number 29, some not exceeding 69, 88, 83, 000. Demand number 30, some not exceeding 1, 29, 74, 37, 000. Demand number 31, some not exceeding 7, 57, 60, 33, 000. Demand number 32, some not exceeding 1, 2, 63, 57, 000. Demand number 33, some not exceeding 7, 53, 03, 000. Demand number 34, some not exceeding 11, 92, 57, 000. Demand number 35, some not exceeding 3, 79, 04, 97, 000. Demand number 36, some not exceeding 1836, 17, 000. Demand number 37, some not exceeding 523, 32, 000. Demand number 38, some not exceeding 10, 08, 33, 000. Demand number 39, some not exceeding 1, 11, 52, 23, 000. Demand number 40, some not exceeding 7, 31, 91, 42, 000. Demand number 41, some not exceeding 4, 14, 16, 72, 000. Demand number 42, some not exceeding 59, 35, 59, 000. Demand number 43, some not exceeding 11, 49, 82, 00, 000. Demand number 44, some not exceeding 1, 97, 00, 000. Demand number 45, some not exceeding 11, 39, 74, 000. Demand number 46, some not exceeding 4, 59, 61, 000. Demand number 47, some not exceeding 2, 95, 70, 000. Demand number 48, some not exceeding 6, 0, 20, 000. Demand number 49, some not exceeding 4, 5, 1, 9, 3, 9, 000. Demand number 50, some not exceeding 2, 2, 8, 6, 7, 000. Demand number 51, some not exceeding 1, 6, 5, 3, 9, 4, 0, 000. Demand number 52, some not exceeding 2, 9, 0, 89, 97, 000. Demand number 53, some not exceeding 4, 6, 5, 9, 0, 000. Demand number 54, some not exceeding rupees 1, 4, 5, 0, 000. Demand number 55, some not exceeding 2, 96, 74, 000. Demand number 56, some not exceeding 47, 83, 73, 000. Demand number 57, some not exceeding 25, 45, 11, 000. Demand number 58, some not exceeding 2, 63, 00, 000. Demand number 59, some not exceeding 28, 76, 33, 000. Demand number 60, some not exceeding 43, 43, 000. Demand number 61, some not exceeding 20, 74, 67, 000. Demand number 62, some not exceeding 3, 70, 63, 93, 000. Demand number 63, some not exceeding 41, 50, 000. Demand number 64, some not exceeding 68, 85, 38, 000. As many as of their opinion will please say ayes. Will please say ayes. As many as are contrary opinion will please say noes. I think ayes have it, ayes have it, ayes have it. The vote on account will pass.
number 2023 vote on account of Tripura bill number 2 of 2023 Sabha considered by this August House and be passed. এখন আপাতত ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে উত্থাপন প্রস্তাব দিচ্ছি ত্রিপুরা অ্যাডিভেশন বিল 2023 ভোট অন অ্যাকাউন্ট ত্রিপুরা বিল নাম্বার 2 অফ 2023 বিবেচনা করা হোক। প্রস্তাব প্রকাশ না বলবেন, যারা প্রকাশ না বলবেন যেহেতু না বলার কেউ নেই, প্রস্তাব না বলেছে প্রস্তাব সভার পক্ষে সর্বসম্মতিতে গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো বলে দিচ্ছি। অন্তর্গত বিলের অন্তর্গত 1 নম্বর থেকে 3 নম্বর বিলে অংশগ্রহণ করা হোক। যারা পক্ষে আছে না বলবেন, বিপক্ষে আছে না বলবেন, যেহেতু না বলার কেউ নেই, তাই ধারাগুলো বিলের অংশগ্রহণের সর্বসম্মতিতে গৃহীত হইল। এখন বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউলগুলো বলে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি ওদের একটা শিডিউলে বিলের অংশগ্রহণ করা হোক। যারা পক্ষে আছেন তারা না বলবেন, যারা না বিপক্ষে আছেন না বলবেন, না বলার কেউ নেই। অতএব বিলের অনুসূচিটি একটা শিডিউলে বিলের অংশগ্রহণের সর্বসম্মতিতে গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের অংশগ্রহণ গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের অংশগ্রহণ গণ্য করা হোক। যারা পক্ষে আছে না বলবেন, যারা বিপক্ষে আছে তারা না বলবেন, যেহেতু না বলার কেউ নেই। যারা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ বিলের শিরোনামটি উক্ত বিলের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সভার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাডিভেশন বিল 2023 ভোট অন অ্যাকাউন্ট ত্রিপুরা বিল নাম্বার 2 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন অর্থমন্ত্রী ভারপ্রাপ্ত Honorable Speaker, sir, the Tripura Appropriation Bill 2023, in bracket, vote on account, the Tripura Bill number 2 of 2023 be passed. এখন আমি অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপনের প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল 2023 ভোট অন অ্যাকাউন্ট ত্রিপুরা বিল নাম্বার 2 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে না বলবেন, বিপক্ষে আছে না বলবেন, না বলার কেউ নেই। আদিবাসী সংখ্যাগরিষ্ঠ অথবা আলোচক বিলটি সর্বসম্মতিক্রমে সভাপতি গৃহীত হইল। এখন সভার কার্যসূচি হল দি Haphang International University Tripura Bill 2023, Tripura Bill number 3 of 2023 এই সভার বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন। আমি একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব উত্থাপন অনুরোধ করছি। Honorable Speaker, sir, notice for consideration of bill number 3 of 2020. Sir, I hereby give notice of my intention to move the following motion. During the current ensuing session of the Tripura Legislature, that the Haphang International University Tripura Bill 2023, in bracket Tripura Bill number 3 of 2022, which already I have mentioned, be taken into consideration and that the bill be passed for consideration. এখন মাননীয় মুখ্যমন্ত্রী Sir, the Adivation International University, it is a private trust. So this is where IRA Social Charitable Trust. এটা আগেও স্যার আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স যে মঙ্গল বা ট্রাস্ট একটা এসপি ওর পুরা রাজস্থানে অ্যাকাউন্ট করার কথা ছিল ত্রিপুরাতে না করে কোন টাকা রাজস্থান নিয়ে গিয়ে পরে সেটা উঠে ইট ইজ এ প্রাইভেট ইনস্টিটিউট। এখন তাদের সঙ্গে কি মুভ হয়েছে সে এটা তো জানতো ওরা তো এখন কথা বললো ডেভেলপমেন্ট হোক এবং এখানে যে যতদূর আমি দেখেছি এই ইউনিভার্সিটি এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকবে, ন্যাশনাল থাকবে,
ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু তার আগে অল পার্টি একটা মিটিং করে এদের সঙ্গে কি যুক্তি হচ্ছে বা হয়নি এটা না করে এই জিনিসটা পাস করানো ঠিক হবে কিনা আমি সন্দেহ করছি। কারণ যেমন আমাদের মহারাজা বিক্রম ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার টোটালি নেই। আমাদের মেডিকেল কলেজ হয়েছে 2005 সালে, এখন 2005 সালে এটা শুরু হয়েছে, কিন্তু এখন পার্মানেন্ট প্রিন্সিপাল নেই, এখানে কন্ট্রাক্টুয়াল অনেক কলেজে রেগুলার প্রফেসর শর্টেজ। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার যেমন হবে এই সমস্ত প্রাইভেট কলেজগুলিতে প্রফেসরদের, কারণ আমাদের মাননীয় এই যে প্রফেসর ডাক্তার মানে আমার আপনার বক্তব্য প্রযুক্তি বক্তব্য রেখেছেন গভর্নর খুব ভালো লাগে। আমি যে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা বিল পাস করার আগে সর্বদলীয় মিটিং বা একটা এটা মোটামুটি একটা ডিসকাশন করা, সিলেক্ট কমিটিতে পাঠানো, এটাকে একটা ডিসকাশন করার জন্য আমি আবেদন রাখছি। কারণ উই হ্যাভ গট বিটার এক্সপিরিয়েন্স ইন পাস্ট, যেমন সুপার স্পেশালিটি একটা ওয়ার্ড করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করেছেন। এখানে এসে পরে দেখা গেল আমাদের প্রায় 100 কোটি টাকা নিয়ে ওরা পাই। এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে। সুতরাং এটা যদি সিলেক্ট কমিটিতে পাঠান, একটি ডিসকাশন প্রয়োজন। এবং রতন মাতুর মতো পুরোনো রাজনীতিবিদ, অভিজ্ঞতার জয়মূল, এই রতন বাবুদের মতো লোককে দেখে আমাদের যদি সিলেক্ট কমিটি করে এটা করেন, নিশ্চয়ই for the interest of our students, এখানে কি 100 পয়েন্ট রোস্টার ইমপ্লিমেন্ট হবে কিনা, আমাদের স্টুডেন্টদের বেনিফিট কত হবে, আর আমাদের স্টুডেন্টদের টাকাগুলি কি ওখানে যাবে না ত্রিপুরাতে ব্যাংক অ্যাকাউন্ট এখানে খোলা হবে, আমার বক্তব্য it may be referred to the select committee first, then we have got the ঠিক আছে। এবং বর্তমান বিশ্বে সর্বক্ষেত্রে কম্পিটিশন, সেই ক্ষেত্রে এরকম এমপ্লয়েবল ম্যানপাওয়ার করার জন্য এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য সমস্ত ক্ষেত্রেই আমাদের সুযোগ এটাকে আরো বৃদ্ধি করা দরকার। এটা শুধু পাবলিক সেক্টরে না, প্রাইভেট সেক্টরে, তবে অবশ্যই পাবলিক সেক্টরে যদি হয় এটা রাষ্ট্রের বা স্টেটের কন্ট্রোলে থাকে, এটাই প্রাইভেট। সেটাই হোক, এখন দুটি বিল আসছে, একটা হলো এই হরিয়ানার এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। আমি দুটোকে একসাথে করছি। আমি বলবো উদ্যোগটা ভালো, যেহেতু স্টেটের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এত ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না, প্রাইভেট সংস্থা এরা এগিয়ে আসছে।
যেটা আমার নজরে এসছে, এনিথিং বিটুইন মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যেটা বলেছেন আজকে, যে স্টাডি করুন, হার্ড ওয়ার্ক করুন, কি হার্ড ওয়ার্ক এখানে হার্ড ওয়ার্ক করার যথেষ্ট স্কোপ আছে। We should know the background of this area work এবং প্রেজেন্টেশন হোক, সিলেক্ট কমিটিতে যা, ইট ইজ ভেরি গুড। তারপরেও মাননীয় সদস্যরা গভর্নমেন্ট ওয়ার্ক, there is no problem, একটা ভালো প্রেজেন্টেশন হোক, আমরাও কোয়েশ্চেন করতে পারি, and we'll bring this university, but we want to know more about this university. সেই কারণে আপনার মাধ্যমে একটা সিলেক্ট কমিটি করে এটা যদি সেখানে যায়, সদস্যরাও নিজের মতামত দিতে পারে। সেকেন্ড যে বিষয়টা হলো, ফর এভরিথিং এত বিশাল একটা কাজ করবেন, ডিজাইনটা যদি খারাপ হয়ে যায় শুরু করে বিল্ডিংটা একদিকে যখন চলে যাবেন, we won't be able to rectify it. Honestly speaking, truly speaking, I welcome, we welcome তবে এই বিলটাকে আজকেই পাস না করে এটাকে আরো পরীক্ষা নিরীক্ষা করে ইয়ে করুন। যেমন অর্ডিনেন্সের যে ব্যাপারটা বলেছি, I think here we need to ask some questions. এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে অনেক বিশাল ক্ষমতা দিয়ে যাবে, যাতে স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে যদি না থাকে, if they decide everything, এটা আমাদের রাজ্যের জন্যই খারাপ হবে। So please send it for further study, and then thereafter it should be passed in this house. We welcome this. Thank you. Honorable Speaker, sir, as have already been expressed by the honorable members before I spoke, also honorable LP. Of all the things, Data Ariyabar International University Tripura Bill 2023, we have a section, a proposed section of power to make ordinance. সেখানে একটা জায়গায় লেখা আছে, the fees to be charged for courses of study in the university and for admission to the examination, degrees, diplomas, certificate of the university. এই ইউনিভার্সিটির যে এস্টাবলিশমেন্ট হতে যাচ্ছে অবশ্যই আমাদের রাজ্যের জন্য খুবই সুখবর, কিন্তু ইভেন আজকের দিনে যদি আমরা বলি, আমাদের রাজ্যে আগরতলাতে যে স্কুলগুলি আছে, প্রাইভেট স্কুলগুলি, এই প্রাইভেট স্কুলগুলির যে ফি স্ট্রাকচার এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদের জানা। ঠিক সেইভাবে যদি প্রাইভেট ইউনিভার্সিটিকে একটু আগে এলওপিও বলেছেন, সবকিছু যে এই যে পাওয়ার টু মেক অর্ডিনেন্সেস এর মধ্যে যদি সবকিছু দেওয়া হয়, পার্টিকুলারলি ফি স্ট্রাকচার, যখন আমাদের রাজ্যের ছাত্ররা সেখানে পড়াশোনা করতে গিয়ে দেখা যাবে ফিস দিতে পারবে না, সেখানে আমাদের রাজ্যের ছাত্ররাই পড়াশোনা করার সুযোগ পাবেন না, সেটা হতেই পারে। সেই কারণেই যেহেতু অন্যান্য মাননীয় সদস্যরাও এই ব্যাপারে বলেছেন, এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে আরো একটু আমরা সবাই মিলে স্টাডি করে অবশ্যই আমরা পরবর্তী সেশনে সেটাকে পাস করার উদ্যোগ নেওয়া হোক, এটাও আমার বক্তব্য। নমস্কার। ঠিক আছে। যখন এই আলিগড় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিষয়ে আমাদের কাছে আসলো,
আমরা প্রাইভেট এবং এর বিষয় তোমরা সবাই দেখেছে আমাদের ক্যাবিনেটে পাস হয়েছে, ক্যাবিনেটেও তো একই, সব এমএলএরাই ছিল, মিনিস্টাররাই ছিলেন সব। আবার সিলেক্ট কমিটির মধ্যে তো সেই এমএলএরাই থাকে। এখানে কি এক্সপার্ট ওনাদের মধ্যে যে ওনারা অনেক বেশি জানেন? আমার জানা না। আমার মনে হয় যে এইগুলো যদি আমরা পাস করি তাহলে আগামী দিন এখানে দেখুন অনেক বিষয় আছে যেগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের যারা প্রাইভেট কলেজে যায়, এখান থেকে যখন ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরে যায় এইসব প্রাইভেট ইনস্টিটিউশনে যায়, তখন কিন্তু আমরা গার্জিয়ান হিসেবে আমরা জিজ্ঞেস করি না যে ওইসব কলেজে যে যাচ্ছ সেখানে কি অবস্থা, খবর পেয়েই করে যাচ্ছে, প্রচুর পয়সা যাচ্ছে। আর আমাদের এখানে ইউনিভার্সিটি হয় বাইরে থেকে উঠবো আসবে আমাদের এখানে। আমার মনে হয় ওইটা এরকম সিলেক্ট করে দিতে না পারলে আমাদের বলছি, ঠিক আছে স্যার, শোনো স্যার, বাবু স্যার, একটু জাস্ট এক মিনিট স্যার, আমরা তো এই প্রজেক্টটাকে অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু ফাইনাল ডিপার্টমেন্টের অফিসার আর এডুকেশন ডিপার্টমেন্ট অফিসার তারা কি একেবারে এই রাজ্যের সবকিছু এক্সপার্ট হয়ে গেল? ঠিক আছে স্যার, না স্যার, আমি তো বললাম যে কমার্স মানেই ফাইন্যান্স ইয়ার তাদের শেষ না। এই দুটা কি হয়ে গেল? আমরা বলে দিয়ে যাবে না, আমরা পজিটিভ একটা ভাইব এক্সপ্রেস করুন স্যার। আমার মনে হয় সরকার এই ক্ষেত্রে কোনো রকম স্প্রে না করে যদি আমি জানতে আমরা তো এই দিকটা যাবো না, আমরা বলেছি যদি আমাদেরকে ছেড়ে সব কিছুই যদি করা যায়, ক্যাবিনেটে পাস হয়ে গেছে, এভরিথিং হ্যাজ বিন ডান, তাহলে এই বিলটা এখানে উত্থাপন না করে মেমোরেন্ডাম করে সব কিছু করা যায়। ওয়াই টু বি? ঠিক আছে, পয়সাওয়ালা লোকেরা তো নিজেরাই ইউনিভার্সিটি করে থাকে। আপনার কথাও দিয়েছেন, সে কথাও বলেছেন যে আপনাদের মতামত এগিয়ে দিতে আপনারা পাস করতেই পারেন। Such a nice suggestion we have given. ঠিক আছে, আমাদের বলতে বলেছেন মুখ্যমন্ত্রীর কথা রেসপেক্ট করে বলছি যে আমাদের ছেলেরা যখন বাইরে যাবে আমরা বলি না ওই ইউনিভার্সিটিটা কি সিলেক্ট করতে গিয়ে এটা ইউনিভার্সিটি কত মানে যাবো জিজ্ঞেস করি ভেরি নাইস। বাট এখানের ক্ষেত্রে সারা দেশের মানুষ যেন বলুক ওই ইউনিভার্সিটিটা যেমন যেমন ইউনিভার্সিটি নয়, এটা পরীক্ষা নিরীক্ষা করে সিলেক্ট কমিটিতে গিয়ে এটা গঠন হয়েছে, এটা ভালো হবে। আমি একটা কথা বলছি আপনাকে, কয়েকটা ইউনিভার্সিটির নাম বলি। অ্যাডামাস ইউনিভার্সিটি, এমএবি ইউনিভার্সিটি। আমার সুশান্ত বাবু সৌভাগ্য হয়েছিল গ্রহণ করার জন্য, কলকাতা থেকে গেছি, পুনেতে দেখেছি। আজকে থেকে ৭৭ বছর পূর্বে ব্যাঙ্গালোরে বিশ্বেশ্বরিয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তৈরি হয়েছে, 67 ইয়ার্স বিফোর। আজকে তাই এগুলো এডুকেশনাল হাব হয়েছে, প্লিজ এডুকেশনাল হাব হয়েছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে। আমার মনে হয় আমরা সে নতুন যাত্রা শুরু করছি। আরবি ইঞ্জিনিয়ারিং কলেজ ব্যাঙ্গালোর, আজকে আরবি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। তারপরে ক্রাইস্ট ইউনিভার্সিটি, প্রাঞ্জিত মাননীয় মন্ত্রী মহোদয় মেয়ে কিংবা ছেলে ওখানে পড়াশোনা করা শেষ করেছে, ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। আমার মনে এত যদি আমরা এগুলো করি, উনার মধ্যে যদি এগিয়ে যেতে পারি, আমাদের ছেলেমেয়েরা একটা সুযোগ পাবে। সুশান্ত বাবু মনে আছে নিশ্চয়ই আগের থেকে এরামাস ইউনিভার্সিটি ঘুরে এসেছিলাম, ওনাও ওই মতো ঠিক না, দিল্লিতে নয়ডাতে বলতেন, ওনার তো গিয়েছিলাম। সুতরাং ভারত মুখ্যমন্ত্রী মধ্যে বলে দিয়েছেন এটা আমরা উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাই। আর যদি আমরা সেই সামন্ততান্ত্রিক চিন্তা ভাবনা থাকি, আমার মনে হয় না
দিচ্ছি বিলের শিরোনামটি বিলের একটা অংশটুকু গ্রহণ করা হোক। যারা বক্তার পক্ষে আসবেন না বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলে তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংঘর্ষ। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের সর্বসম্মতিক্রমে অংশগ্রহণ সভাপতি হয়েছিল। এখন সবার কর্মসূচি হল দি আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল নাম্বার বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করব প্রস্তাব উত্থাপন করার জন্য। Honorable Speaker, I hereby give notice of my intention to move the following motion during the current or ensuing session of the Tripura Legislative Assembly, that the Aliabad International University Tripura Bill 2023, in bracket Tripura Bill number 03 of 2023 be taken into consideration, and that the bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল দি আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে না বলবেন, যারা বিপক্ষে না বলবেন। যেহেতু যারা হা বলে তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। মাননীয় সদস্যগণ, এখন সবার কর্মসূচি হল দি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 4 অফ 2023 এই সবার বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে প্রস্তাব উত্থাপন করার অনুরোধ করছি। Sir, I hereby give notice of my intention to move the following motion during the current or ensuing session of the Tripura Legislative Assembly, that the Techno India University Tripura Bill 2023, that is Tripura Bill number 4 of 2023 be taken into consideration and it may be considered. আমাদের স্ট্যান্ড কিন্তু সেই এই বিলটা সম্পর্কেও আগে যা বলেছি এটাই থাকবে আমাদের। আর আমাদের যে করা যায় আপনি করে দিতে পারেন, বাট as per the advice of parliamentary affairs যিনি মন্ত্রী আছেন এখানে, উনার পরামর্শ মতে আরো স্ট্রাইক দরকার। আপনারা দেখুন, কিছুদিন আগে একটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি বিল পাস করেছি এবং সর্বসম্মতি দামাদি একটু করে দামাদি সাউথ এখন করছি নর্থ। চিন্তা করে দেখো, ইকফাই যখন ইউনিভার্সিটি বিল দিয়েছে ওটার যা প্রতিনিধি ছিল সবগুলি টাওয়ার এডুকেশন ডিপার্টমেন্ট সবগুলি আলিয়াবাদ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড সব করছে। দেখুন এখানে গভর্নমেন্ট পলিসি কি থাকে, provided the reservation the post of recruitment of the employees and reservation of seats for admission in any course of study in the university for students and persons belonging to scheduled caste, scheduled tribes, other backward classes of citizen will be regulated by the order of the state government time to time. এবং শুধু এটা যে কোনো সময় রিজুলেশন করতে হবে। একটা ইউনিভার্সিটি তো আছে এই যে টেকনো, যারা এখানে বসে আছে তারা এই টেকনো এখানে কলেজ আছে টেকনো, এবং সিস্টেম ইউনিভার্সিটি বিং ইউনিভার্সিটি ওই কন্ট্রোল, এবং একটা না এখানে অলরেডি সেট আপ আছে। আলিয়াবাদের সাথে আলিয়াবাদের জন্য কত একর টাকা, 25 একর টাকা, এবং ওরা পয়সা দিয়ে দিয়েছে। এখানে যেটা আমরা টেকনো তাদের বিশ্বকর অলরেডি রয়েছে। আগে ছিল 7.5 একর কলেজের জন্য, বাকিটা ইউনিভার্সিটি প্লাস আরো 7.5 একর বা
থাকুক, ভবিষ্যতে কোনো অঘটন না হোক, ঠিক এটা কামনা করছি। দেখুন নতুন আপনি বলছেন আপনি কার্পোরেশন জন্য প্রফেশনাল ইউনিভার্সিটি স্কিল এন্ড প্রফেশনাল প্রোগ্রামস Achukha and naturopathy, Ayush, Fine Arts, Agriculture and Veterinary, Biotechnology, Hospitality and Tourism Studies, Law, Journalism and Mass Communication, Education, Physical Education, Physiotherapy, Paramedical Sciences, Nursing, সব প্রফেশনাল কোর্সেস দেয়া। এটা বাধা দিবেন কেন? বলতে পারেন তাদের জায়গা আছে। ইয়েস আছে। আবার কি? ঠিক আছে। মাননীয় স্পিকার, আমরা কোনোভাবে বাধা দিচ্ছি। এখন কথাটা হচ্ছে এই অর্ডিনেন্সের মধ্যে আমরা এখানে যেটা বিলটা পেশ করা হচ্ছে সেই বিলের মধ্যে এই যে কোর্স ফি গুলি যে থাকবে, লর কথা বলবেন, সবকিছু ইঞ্জিনিয়ারিং কথা বলবেন, এই কোর্স ফি এর উপরে স্টেট গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ আছে কি? নিয়ন্ত্রণ নেই। আপনার এই বিলে যেভাবে বলা আছে কোর্স ফি এর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, সেটাই আমরা বলছি যে অন্তত একটা সিলেক্ট কমিটিতে ইয়ে করেন, নতুবা অন্তত কোর্স ফি উপরে স্টেট গভর্নমেন্টের নিয়ন্ত্রণ রাখা হোক, সেই ব্যবস্থা রাখা হোক, সেই সেকশন রাখা হোক, কিন্তু নেই তো। তাদের কাছে সব কিছু মানে দিয়ে দিচ্ছে। এই কথাটাই আমরা বলছি যে অন্তত সেটাকে কিছুদিন রাখা হোক, এক্সামিনেশন করা হোক, তারপরে আবার দেওয়া হোক না। এটাই আমাদের বক্তব্য যে সিলেক্ট কমিটিতে এটা রাখা হোক। কিন্তু মনে রাখবেন ইউজিসি গাইডলাইন ইউনিভার্সিটি এই প্রায় ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও কত স্টুডেন্ট সেখানে যাচ্ছে। এখন মিনি শহর হয়ে গেছে। এপ্রিসিয়েটেড লাইক এনিথিং বাই দ্য পিপল। এটা কেন ইস্যু করছেন? আবার সেই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে না? আগের প্রশ্ন এখন এটা যেহেতু আপনি ডিসকাশন করেছেন ওনাদের সাথে, can we have some kind of concession in the course fee for our state? ওইগুলো কি আছে সেখানে? ওইগুলো কি আছে? যেহেতু আমাদের admission of the students, admission to the different academic programs shall be made in accordance with the laws for the time in force and as per the guidance of the UGC. এখানে আপনি কি বললেন, আমি কি বললাম, আপনি কি বললে হবে না। ইউনিভার্সিটি আপনি ইচ্ছা করে চালাতে পারবেন না। উইদাউট দ্য পারমিশন অফ দ্য ইউজিসি এস্টাবলিশ করতে পারবেন না। মানে চেয়ারম্যান স্যার, এখানে একটা কথা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অতীতে এরকম বিল আসলে সিলেক্ট কমিটি পাঠানো হয়। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এই হাউসে কোনো নাম সেরকম না জানতে, কিন্তু এখানে কোনো অনেক সমস্যা আছে। এরকম আরো লেস ইম্পর্টেন্ট কোন বিল এসেছে, এমনকি গভর্নমেন্টও অনেক সময়তে এরকম সিলেক্ট কমিটি বা জয়েন্ট কমিটি দিয়েছে। আর অপোজিশন থেকে যখনই এসছে এরকম বহু নজির আছে। কিন্তু আমি এই বিধানসভার গত 5 বছরের যে
ক্ষেত্রেও যাতে এইভাবে আমাদের রাজ্যের গার্জিয়ানরা স্টুডেন্টসরা যাতে এক্সপ্লয়েটেড না হয় যায় that kind of any control we can establish. I think there should be some. Welcome.